তো এর আগের দিন এখান থেকেই মনে হয় শেষ হয়েছিল যে কোন মেঘ দেখা যায় কি বলে যে স্ট্রাটোস্ফিয়ারে। তো শুক্তির জননী মেঘ বা শুক্তি মেঘ, যাকে ইংরেজিতে মাদার অফ পাল ক্লাউড বলা হয়। ঠিক আছে, এই মেঘের মানে হচ্ছে কি মানে এই মেঘের জন্য পীযূষ কি মানে, মানে হচ্ছে এরকম পরিষ্কার আবহাওয়ার নির্দেশ করে আর কি। ঠিক আছে, দিন ভালো যাবে এরকম আর কি। তো মেঘ ঝড় ঝঞ্ঝা সবকিছু কখন কোথায় দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে দেখা যায়, এই স্তরটাতে। আর তার উপরে রয়েছে এই মেঘটা। তো যখন এই মেঘটা দেখতে পাবো আমরা, অর্থাৎ আমরা তো এখানে বসবাস করি, তো আমরা যখন এখান থেকে এই মেঘটাকে দেখতে পাবো, তার মানে এটা বোঝায় যে হয়তো ট্রোপোস্ফিয়ারে কোনো মেঘ নেই বা ট্রোপোস্ফিয়ারটা পরিষ্কার আছে। তো ওই জন্য আমরা মাদার অফ পাল ক্লাউডটা দেখতে পাচ্ছি। তো ওই জন্যই বলছে মাদার অফ পাল ক্লাউড, কথার অর্থই হচ্ছে এরকম যে তোমার দিন ভালো যাবে আর কি। এরকম তুমি যদি মাদার অফ পাল ক্লাউড দেখতে যাও, তার মানে তোমার ট্রোপোস্ফিয়ারে একদম পরিষ্কার আছে, কোনো ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কিছু হবে না। তো এভাবে মনে রাখবো আমরা এটা। এই স্তরের 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক আছে, ওই জন্য একে ওজোন স্তর বলা হয়। ঠিক আছে, তো ওজন ওই স্তরে ওজন কেন তৈরি হয় এটা একটা কোশ্চেন। কারণ হচ্ছে অক্সিজেনের যে লেভেলটা আছে আমাদের ভূপৃষ্ঠ থেকে, তো অক্সিজেনের লেভেলটা এরকম করে যেতে 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 ঠিক একটা সীমা আছে যে তার উপরে আর বেশি অক্সিজেন পাওয়া যায় না। তো এই যে অঞ্চলটা আছে 15 থেকে 35, এখানে হচ্ছে অক্সিজেনটা সর্বশেষ থাকে বলা যায় এরকম। এর উপরে আর অক্সিজেন সেরকম পাওয়া যায় না, কারণ গাছপালা থেকেই তো সব অক্সিজেন যায়। তো তার উপরে কেমন করে পাওয়া যাবে? এবার উপর থেকে আসে আমাদের ইউভিবি ইউভি, ওটা পড়ে যাচ্ছে। এবার এই অক্সিজেন গুলো কি করে, প্রথমে অক্সিজেন গুলো ইউভিবি আর ইউভিসির সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি হয়, ভেঙে যায়। ও প্লাস ও পরমাণুতে ভেঙে যায়। মানে ও টু, মানে ও টু কে অণু বলে, আর ও প্লাস ও পরমাণুতে ভেঙে যায়। এবার পরবর্তীকালে আবার এরাই, অর্থাৎ যারা ভেঙে পরমাণুতে তৈরি হলো, ওরাই আবার অক্সিজেনের সঙ্গে যোগ হয়ে O3 বা ওজন তৈরি করে। তো এটা একটা কোশ্চেন কেউ জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে বাচ্চারা জিজ্ঞেস করে যে কেন ওই স্তরে ওজন স্তরটা পাওয়া যায়, তার থেকে নিচেও পাওয়া যায় না, উঁচুতেও পাওয়া যায় না? কারণ উপর থেকে যে ইউভিবি আর ইউভিসিটা আসে, তারা প্রথম অক্সিজেনের সংস্পর্শে ওই জায়গাটাতেই হয়। যদি কোনো কারণে কোনোদিন এরকম হয় যে অক্সিজেনের যে লেভেলটা সেটা অনেকটা নিচে নেমে গেছে, বা অক্সিজেন আর অত উপরে পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো এরকমও হতে পারে যে ওজোন স্তরটা নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আছে মেসোস্ফিয়ার বা মধ্যম মণ্ডল। তো এটা বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যম, আর স্ফিয়ার হচ্ছে মণ্ডল, ওই জন্য একে মধ্যম মণ্ডলও বলা হয়। 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে কিন্তু একে পাওয়া যায়। মেসোস্ফিয়ারের যে সর্বোচ্চ সীমায় উষ্ণতা স্থিতাবস্থা বজায় থাকে, অর্থাৎ একটা লেয়ার আছে মেসোস্ফিয়ারের একদম সর্বোচ্চ সীমা, যেখানে উষ্ণতা প্রায় একই রকম থেকে যায়, সেটাকে বলা হয় মেসোপজ। আর যেখানকার টেম্পারেচার -80 ডিগ্রি থেকে -83 ডিগ্রি পর্যন্ত হয়। ঠিক আছে, অর্থাৎ এই স্তরেও প্রথমে আমরা দেখলাম ট্রোপোস্ফিয়ারে ধীরে ধীরে উষ্ণতা এরকম করে বাড়ছিল, আবার স্ট্রাটোস্ফিয়ার সরি কমছিল, আবার স্ট্রাটোস্ফিয়ারে ধীরে ধীরে উষ্ণতা বাড়ছিল, এবার মেসোস্ফিয়ারেও ধীরে ধীরে এরকম করে উষ্ণতা কমছে। এবং মেসোস্ফিয়ারই হচ্ছে পৃথিবীর এই যে অংশটা, পৃথিবীর সর্বনিম্ন স্তর আর কি, সব থেকে কম টেম্পারেচার পাওয়া স্তর। এরপর থেকে আর কোনো লেয়ারে উষ্ণতা কিন্তু কমে না, সবসময় বাড়তেই থাকে বাড়তেই থাকে, যত উপরের দিকে যাবো এরপরে বাড়তে থাকবে উষ্ণতা। তো উচ্চতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর, যেটা আমি বললাম যে এটা সব থেকে শীতলতম স্তর, এটা কোশ্চেন পরীক্ষা আসে অনেক সময়। পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলি এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলি এই স্তরে কি হয়, পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। মানে যখন এই স্তরে আসে তখন হচ্ছে পুড়ে ছাই হয়ে যায়। তো কেন, এটা তো শীতলতম স্তর। তো এত শীতল যে এই জায়গায় যে মেঘ টেঘ যা কিছু আছে, মেঘ তো নয়, মেঘ থাকবে না, তো যা কিছু আছে আর কি, সব কিছু জমে একদম কংক্রিট হয়ে যায়। কংক্রিট মানে একদম যেমন বরফগুলো জলগুলো যখন জমে একদম পুরো শক্ত হয়ে যাবে, ঠিক ওইরকম ব্যাপারটা হয়। তো যখন উল্কাপিণ্ডগুলো উপর থেকে এরকম করে ছুটে আসে, তখন এই জায়গায় এত জোরে ধাক্কা খায় যে একদম আরো দাও দাও করে জ্বলতে থাকে। যেমন আমরা একটা আগুনের পিণ্ডকে যদি দেওয়ালে ছুঁড়ে মারি, তাহলে দেখবো কিছুক্ষণ আরো আগুনটা জোরে জোরে লাগছে, এবং কিছুক্ষণের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে যাবে। তো সেই রকম লজিকটা এখানেও কিন্তু হয়। তো বায়ুর পরিমাণ খুব হ্রাস পাওয়ায় বায়ুচাপ অনেক কমে যায়। এই জায়গায় বায়ুচাপ অনেক কম থাকে। ঠিক আছে, যেহেতু বায়ুর পরিমাণ নাই, বায়ুর চাপ হচ্ছে বায়ু যে স্থানে চাপ প্রয়োগ করে। তো বায়ু নেই তো চাপ কেমন করে হবে? তো বায়ুর ঊর্ধ্বগামী পরিচালন স্রোতের জন্য এখানে একটা মেঘ দেখা যায়, যেটা হচ্ছে নৈশদ্যুতি মেঘ, নকটুলুসেন ক্লাউড। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে যে মেসোস্ফিয়ারে দেখা যায় নৈশদ্যুতি মেঘ, আর মাদার অফ পাল ক্লাউড দেখা যায় মেসোস্ফিয়ারে, এই সরি স্ট্রেটোস্ফিয়ারে। তো ব্যাস এখান থেকে এই কয়েকটা ছিল, দুটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, তিনটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এখানকার। একটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর শীতলতম স্তর, 2 নাম্বার হচ্ছে এখানে নকটুলুসেন ক্লাউড দেখা যায়, আর 3 নাম্বার হচ্ছে এখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। তো সেই তিনটা জিনিস মনে রাখলেই হবে। তারপর আছে থার্মোস্ফিয়ার, যাকে আয়নোস্ফিয়ারও বলা হয়, কারণ এখানে আয়ন বিনিময় হয়। প্রোটন ইলেকট্রন এগুলা যে আছে, এরা পরস্পরে আয়ন বিনিময় করে, ওই জন্য একে আয়নোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, তো
থার্মো শব্দের অর্থ তাপ, আর স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মন্ডল, অর্থাৎ এর অর্থ হচ্ছে তাপমন্ডল। এর বিস্তার 80 থেকে 500 কিলোমিটারের মধ্যে প্রায়। এটি বায়ুমণ্ডলের চতুর্থ স্তর। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। আমি বললাম যে এরপরে যত লেয়ার আছে সবগুলোতে উষ্ণতা বাড়বে, এবং সর্বোচ্চ সীমায় উষ্ণতা বেড়ে দাঁড়ায় 1200 ডিগ্রি সেলসিয়াস, যেখানে -83 বা -80ও কোনো কোনো বইয়ে থাকতে পারে। ঠিক আছে, এগুলো এক এক বইয়ে এক এক রকম থাকে। এখান থেকে বাড়তে 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 একদম সর্বোচ্চ সীমায় টেম্পারেচার গিয়ে দাঁড়ায় 1200 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের 1/200 ভাগ এখানে পাওয়া যায়, অর্থাৎ বায়ুমণ্ডলের যে 200 ভাগ যদি ধরি, তার 1 ভাগই এই জায়গায় অবস্থান করে এরকম। ঠিক আছে, এখানে বায়ু সর্বদা আয়ন অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে, মানে আয়ন বিনিময় করে আর কি। ভূপৃষ্ঠে প্রেরিত বেতার তরঙ্গগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ভূপৃষ্ঠ থেকে যে আমরা বেতার তরঙ্গগুলো পাঠাই, সেগুলো কিন্তু এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে পুনরায় ফেরত আসে, এবং এই কারণে কিন্তু আমরা টিভি রেডিও, ঠিক আছে, ইন্টারনেট, এগুলো কিন্তু কাজ করে আমাদের। তারপর মেরুবৃত্তের কাছাকাছি অঞ্চলে এই স্তর থেকে রাতের অন্ধকারে এক উজ্জ্বল আলোর বিচ্ছুরণ দেখা যায়, যাকে সুমেরু প্রভা আর কুমেরু প্রভা বলে। সুমেরু থেকে সুমেরু প্রভা আর কুমেরু থেকে কুমেরু প্রভা বলে। এই যে এখানে আমি ছবিটা দিয়েছি, তারপরে দেখা যাচ্ছে। তো এই জায়গায় কি হয়, এরকম একটা মেঘ দেখা যায়, এই যে এরকম একটা মেঘ। ঠিক আছে, বিশেষ করে এগুলো মেরু অঞ্চলে দেখা যায়, কারণ মেরু অঞ্চলের মেঘটা পরিষ্কার থাকে। ঠিক আছে, আর মেরু অঞ্চলে দেখা যাওয়ার একটা কারণও আছে। এটা কি হয়, এটা এটা হচ্ছে সূর্য, সান। তো এই সূর্য থেকে একটা ঝড় নির্গত হয়, যাকে বলা হয় সৌরঝড়। ঠিক আছে, ঝড় মানে কিছুই নয়, মানে আগুনের একটা তেজ আর কি। ঠিক আছে, যেমন হিটার থেকে, হিটার বলছি, এয়ার কন্ডিশন থেকে একটা ঠান্ডা বাতাস বের হয়, ঠিক ওরকম সূর্য থেকে ওরকম একটা বাতাস বের হয়, যেটাকে সৌরঝড় বলা হয়। তো এই সৌরঝড়টা যখন এখানে আসে, তো কি হয়, আমাদের এই জায়গাগুলোতে অনেক লেয়ার থাকে, যে লেয়ারগুলো এই বাতাস, এই সৌরঝড়টাকে সরাসরি দিকে যেতে দেয় না। ঠিক আছে, তার মধ্যে যেটা হচ্ছে এই পড়াচ্ছিলাম থার্মোস্ফিয়ারটা আর কি, তো যেতে দেয় না। এবার তখন কি হয়, কিছু কিছু তো ওখানেই ধ্বংস হয়ে যায়, আর কিছু কিছু এরকম করে উপরের দিকে ঘুরে চলে যায়, মানে ঘুরে এই পোলার অঞ্চলের দিকে ছুটে আসে, এখান থেকে ঘুরে দিকে চলে যায়, আর এখান থেকে ঘুরে এদিকে চলে যায়। তখন এগুলো এখানে আকাশে এরকম করে দেখা যায়। মেরু অঞ্চলে বেশি দেখা যায়, কারণ মেরু অঞ্চলটা আকাশটা পরিষ্কার থাকে। তো মেরু অঞ্চলে এরকম করে দেখা যায়, যেটাকে উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা বলা হয়, আর নিচের গোলার্ধে কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বলা হয়। তো সুমেরু আর কুমেরু প্রভাটা টানটা কিন্তু খুব সোজা, ওই জন্য অনেক সময় দিয়ে দেয় অরোরা অস্ট্রিয়ালিস। ঠিক আছে, অরোরা অস্ট্রিয়ালিস, আর দিয়ে দেয় অরোরা বোরিয়ালিস, ইংলিশ থেকে বোরিয়ালিস বলে। ঠিক আছে, তো এটা মনে রাখার একটা উপায় আছে, যে আমরা জানি দক্ষিণ গোলার্ধে আছে অস্ট্রেলিয়া, তো অরোরা অস্ট্রেলিয়ালিস দেখা যাবে দক্ষিণ গোলার্ধে, তো কুমেরু অঞ্চলেরটাকে বলা হয় অরোরা অস্ট্রেলিয়ালিস, এটাই বাংলা দিয়ে দিবে। আর তাহলে বোরিয়ালিসটা উপরের দিকে হবে, এরকম। এটা দেখতে এরকম খুব সুন্দর হয় এরকম। আমাদের পশ্চিমবঙ্গ একটা জায়গায় এরকম অনেক সময় দেখা যায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। সান্দাকফু আছে না, ওই সান্দাকফুতেও মেঘটা এরকম অনেক সময় দেখা যায়, যেটাকে কি যেন এটা বলে আর কি, কথাটা আমার মনে পড়ছে না তখন। মানে মেঘটা এরকম চকচক করে খুব সুন্দর দেখা যাবে, একদম গ্যালাক্সি আর কি, গ্যালাক্সি দেখা যাবে। এই স্তরকেই 100 কিমি উচ্চতায় অবস্থান করছে কারমান লেয়ার, যেটা আমি বলেছিলাম। এই স্তরেই, অর্থাৎ এই থার্মোস্ফিয়ারের মধ্যে একটা লেয়ার আছে, যার নাম হচ্ছে কারমান লেয়ার। কেন কারমান লেয়ার নাম, কারণ কারমান এটা আবিষ্কার করেছে। ঠিক আছে, তো এই 100 কিলোমিটার এমন একটা রেখা, যে রেখার ঊর্ধ্বে কেউ যদি যায়, তাহলে ধরে নেওয়া হয় সে মহাকাশে চলে গেছে, আর তার নিচে যদি থাকে তাহলে সে পৃথিবীর মধ্যেই আছে। মানে এখানকার এরপরে 100 কিলোমিটার ঊর্ধ্বে যখনই অতিক্রম করলো, তখনই একদম পুরো যে বাকি যে মহাকাশের মানে পৃথিবীর ভূপৃষ্ঠ সারফেসের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো একদম পুরো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো ওই জন্য বলা হয় মহাকাশ। তাহলে কেউ যদি এখন থেকে যদি কেউ যদি মহাকাশে যায়, তা দ্যাট মিনস সে 100 কিলোমিটারকে অতিক্রম করেছে, এরকম। একে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন ডি স্তর, ই স্তর, এফ স্তর। এই এফ স্তর থেকে অনেক সময় আসে যে এফ স্তরে দুটো ভাগ আছে, F1 আর F2, যেটাকে একত্রে বলা হয় অ্যাপেলটন স্তর। কেন অ্যাপেলটন বলা হয়, কারণ অ্যাপেলটন আবিষ্কার করেছে, যে আবিষ্কার করেছে তার নামেই এটা নামকরণ হয়েছে। তো ডি স্তর হচ্ছে 80 থেকে 90। কি বলে যে উচ্চতাগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয় যে এদিকে ডি দিল, স্তরগুলো দিলে ওইদিকে উচ্চতা দিল, এরকম করে মিলাও। ঠিক আছে, তো ডি স্তর দেখা যায় 80 থেকে 99 এর মধ্যে। যে এখানে দীর্ঘ ও মধ্যম তরঙ্গের সৌরশক্তিগুলো শোষিত হয়, মানে এই যে আমরা যে পাঠাই, তো দীর্ঘ আর মধ্য তরঙ্গের গুলো এখানেই শোষিত হয়। ঠিক আছে, ই স্তর হচ্ছে 99 থেকে 150 কিমি। এটি কিনলি হেভিসাইড স্তর নামে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটাকে কিনলি হেভিসাইড বলে, ই স্তরটাকে, কারণ তারা দুই, কিনলি আর হেভিসাইড দুজন মিলে এটা আবিষ্কার করে। এফ স্তরকে বললামই 150 থেকে 380, যেটাকে অ্যাপেলটন স্তর বলা হয়। আর জি স্তর হচ্ছে সবার ঊর্ধ্বে, যেটা 400 কিমি বা তার উপরে যে অংশটা আছে সেটাকে বলা হয়। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে এই থার্মোস্ফিয়ারের উপরের অংশ। এক্সো শব্দের অর্থ হচ্ছে বাইরে বা বাহির। এই জন্য একে বাইরে বলা হয়, কারণ এই যে আমরা পৃথিবীর মেইন যে পৃথিবীর যে বৈশিষ্ট্যগুলো, তার বাইরে চলে আসলাম, মহাকাশে চলে আসলাম। এর বিস্তার হচ্ছে 500 থেকে 750 কিলোমিটার, পঞ্চম স্তর। আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতা বাড়ে।
1600 ডিগ্রি সেলসিয়াস হয় সর্বোচ্চ পর্যায়ে গিয়ে। আর এই স্তরটি হলো কৃত্রিম উপগ্রহের কক্ষপথ। এই যে আমরা যে স্যাটেলাইট গুলো পাঠাই, সেই স্যাটেলাইট গুলো কিন্তু এই স্তরে এরকম করে আমাদের পৃথিবীকে ঘুরে। তো কেন এই স্তরটাতেই বেছে নেওয়া হয়েছে, তার উপরে নেই কেন? তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যত স্যাটেলাইট গুলো উপরের দিকে যাবে তত কিন্তু তার এরিয়া কভার করার ক্ষমতা কম থাকে। যেমন একটা টর্চকে যদি আমরা একটা অল্প এই কাছে মারি এরকম করে, টর্চটা এই জায়গায় যদি, এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে টর্চটা এরকম করে লাইট অন করলাম আর, তাহলে দেখবো যে অল্প এলাকার মধ্যে ছড়িয়ে গেছে। কিন্তু টর্চটা যদি দূরে এই জায়গাটায় দেখতে যাই, তাহলে দেখবো অনেকটা জায়গা কভার করেছে। তো সেম ওরকমই স্যাটেলাইট গুলো যত উপরে থাকবে তত কিন্তু বেশি লার্জ এরিয়া কভার করবে। একটা তো ওটা কারণ, ওই জন্য অনেক এত উপরে থাকে। আরেকটা কারণ হচ্ছে কেন এই জায়গাটাই বেছে নেওয়া হলো, এর উপরেও তো আরেকটা লেয়ার আছে ম্যাগনেটোস্ফিয়ার, সেখানে নয় কেন? কারণ এই স্যাটেলাইট গুলো তো পৃথিবীর চারপাশে ঘুরে। তো আমাকে এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিটা কাজ করে। আমরা দেখা গেলো ম্যাগনেটোস্ফিয়ার বা তার বাইরে পাঠিয়ে দিলাম, তখন দেখা গেলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ওখানে কাজই করছে না। তখন স্যাটেলাইট পৃথিবীকে অতিক্রম করে আরো অন্য কোনো গ্রহে গিয়ে ঘুরছে। ঠিক আছে, এরকম হয়ে যেতে পারে। তো এটা মনে রাখতে হবে, এই স্তরে কিন্তু আমাদের স্যাটেলাইট গুলো ঘোরাফেরা করে। ম্যাগনেটোস্ফিয়ার আর এক্টোস্ফিয়ার মোটামুটি প্রায় একই রকম বৈশিষ্ট্য। ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস পাওয়া যায়। এগুলা থেকে অত কোশ্চেন আসে না, ওই প্রথমগুলো থেকেই কোশ্চেন আসে। ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে চুম্বক, ম্যাগনেট শব্দের অর্থ মানে চুম্বক স্তর আর কি। এরপর থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আর কাজ করতে পারে না। ঠিক আছে, এই জন্য একে অনেক সময় এর সর্বোচ্চ সীমাকে অনেক সময় কি ম্যাগনেটোপজ বলে, যেখান থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছেড়ে দেয়। তার আগে থেকেই ছেড়ে দেয়, কিন্তু এখান থেকে আর একদমই কাজ করে না। এরপরে যদি কেউ চলে যায়, তাহলে ওকে আর পৃথিবীর দিকে টানবেই না সহজে, এরকম একটা ব্যাপার হয়। তো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এটা, ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত এটা হচ্ছে। আর এখান থেকে একটাই কোশ্চেন আছে, সেটা হচ্ছে নিচের দিকে আমি লিখেছি, যেখানে একটা বলয় দেখা যায়, যেটাকে বলা হয় ভ্যান অ্যালেন রেডিয়েশন জোন বা ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এই যে এরকম করে আলোগুলো এরকম করে ঘুরে। ঠিক আছে, তো মনে রাখতে হবে ভ্যান অ্যালেন রেডিয়েশন জোনটা কোথায় দেখা যায়। তো এটা একদম ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, তার যে দেখা যায়। তো এটাই ছিল আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার বলছি স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। এরপরে আমরা নেক্সট টপিক যাবো, পুরোপুরি পর সিলেবাস অনুসারেই সাজানো আছে নোটটা। এরপরে সিলেবাসে গ্লোবাল ওয়ার্মিং আছে এন্ড পসিবল কনসিকুয়েন্সেস, অর্থাৎ সম্ভাব্য ফলাফল। তো গ্লোবাল ওয়ার্মিং মানে কি আমরা তো জানি প্রত্যেকে, আজকে মনে হয় অনেকে ক্লাস করছে না। তো গ্লোবাল ওয়ার্মিং মানে কি? গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তো 1985 সালে বিশ্বে প্রথম গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে ভিলাচে শহরে, অস্ট্রিয়ার ভিলাচে শহরে কিন্তু একটা সম্মেলন হয়, আর সেখানে প্রথম এই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটা আহ, মানে ধারণা উঠে আসে। বিশ্ব উষ্ণায়নের কারণে শিল্প বিপ্লবের পর থেকে আজ অব্দি 1.5 ডিগ্রি সেলসিয়াস পৃথিবীতে বেড়ে গেছে। তো এগুলা অনেক পুরাতন বই থেকে নেওয়া, 12-এ। ঠিক আছে, এখন রিসেন্ট ডেটা যদি আমরা দেখতে যাই, তাহলে অনেক হয়তো আরো বেড়ে গেছে, কিন্তু আমাদের এগুলাই এটাই পড়তে হবে, যেহেতু আমরা আপডেট এখনো পাইনি। তো এখান থেকে কোশ্চেনটা আসেও না সেরকম। এর ফলে কি হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বন্যা, খরা, এলনিনো, লানিনা এগুলার পরিমাণ দিনের পর দিন আরো বেড়ে গেছে। মহাদেশীয় পার্বত্য হিমবাহে বরফ গলতে শুরু করে। আচ্ছা, এটা বলতে পারবে, আমি একবার একটা জায়গায় মানে একটা স্কুলে একবার ইন্টারভিউ দিতে গেছিলাম। ঠিক আছে, তো ওখানে একটা কোশ্চিন জিজ্ঞেস করছিল যে গ্লোবাল ওয়ার্মিং এর একটা ভালো দিক বলো। তো কি হবে ভালো দিক গ্লোবাল ওয়ার্মিং এর? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ভালো দিক, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ভালো দিক এটাই যে যে জায়গাগুলো একটা সময় বরফে পুরোপুরি ঢাকা থাকতো, আজ সেখানকার বরফ মুক্ত হয়ে গেছে এবং ওই জায়গাতে মানুষ কৃষিকাজ করতে পারছে। একটা কারণ হলো। দ্বিতীয় কারণ, আগে আমরা যখন পাহাড়ের উপরের দিকে উঠতাম, অনেক উপরে চলে যেত আর কি, একদম মাউন্ট এভারেস্টের কাছাকাছি, তখন ওই জায়গায় কিন্তু অত উদ্ভিদ দেখা যায় যেত না। কিন্তু এখন কি হয়েছে, বরফগুলো যেহেতু গলে যাচ্ছে, ফলে কিন্তু ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবং ওই জায়গায় নতুন নতুন বৃক্ষ দেখা যাচ্ছে। তো এরকম কয়েকটা হচ্ছে কারণ। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই বর্তমানে ভাবা হচ্ছে যে এই যে ভূমিকম্প হচ্ছে না আমাদের, ভূমিকম্প, তো ভূমিকম্পের একটা কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমি রিসেন্টলি একটা জায়গায় দেখলাম এটা। হ্যাঁ, কেন ভূমিকম্পের কারণ গ্লোবাল ওয়ার্মিং কে বলা হচ্ছে? কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয়, যে আমাদের যে বরফগুলো আছে পাহাড়ের উপরে, বরফগুলো গলে যাচ্ছে। তো গলে গিয়ে তো এই এই জায়গাটা তো হালকা হয়ে যাচ্ছে পাহাড়টা। আর আমরা জানি এই বরফগুলো গলে তখন নিচের দিকে আসছে আমাদের এই সমতল এলাকায় বা সমুদ্রে, তখন এই জায়গাটা একটু ভারী হয়ে যাচ্ছে। তো একটা আইসোস্ট্যাসি বলে একটা কথা আছে, যে যদি উপরেরটা হালকা হয়ে যায়, তাহলে আর মানে এটা যদি ভারী হয়ে যায়, তো এটা নিচে নেমে যাবে আর এটা উপরে উঠে যাবে, এরকম হবে। এটা পড়াবো আমি, এই জিনিসগুলো বলবো তখনও। তো সেই কারণেই এই যে বরফ গলে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে আইসোস্টেসি বা সমস্থিতির কত একটা পার্থক্য হচ্ছে, যে কারণে অনেকটা কিন্তু আন্দোলিত হয়ে যাচ্ছে এলাকাটা, আর কিন্তু হয়ে যাচ্ছে একটা আর্থকুইক। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এখন আর্থকুইক হচ্ছে। ঠিক আছে, তো ম্যালেরিয়া, ডেঙ্গু, পিচ জ্বর প্রভৃতি বাড়বে, স্থলজ ও জলজ প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে। তো এতগুলো ছিল মেইন জিনিস। এরপরে চলে আসবো আমরা গ্রিন হাউস এফেক্ট। এরপরে সিলেবাসে গ্রিন হাউস এফেক্টই আছে, আমি দেখছি সিলেবাসটা।
তো গ্রিন হাউস এফেক্ট শব্দটা প্রথম কে ব্যবহার করে? তো যা বাপ্টিস্ট জোসেফ ফুরিয়ার, এই যে জোসেফ ফুরিয়ার মনে রাখলেই হবে, বাকি জোসেফ ফুরিয়ার সর্বপ্রথম গ্রিন হাউস এফেক্ট শব্দটা ব্যবহার করে। তো বর্তমানে রেফ্রিজারেটরে সিএফসি এর বদলে এইচএফসি ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু পরীক্ষার সময় আছে যে গ্রিন হাউস এফেক্টের গ্রিন হাউস মানে এটা একটা টার্ম দিয়ে দিচ্ছে আর কি, যে সিএফসির বদলে যে রেফ্রিজারেটর বা ফ্রিজগুলোতে সিএফসির বদলে কিন্তু একটা গ্যাস ব্যবহার করা হচ্ছে যেটা নাম হচ্ছে এইচএফসি, হাইড্রোফ্লুরোকার্বন। তো গ্রিন হাউস এফেক্ট আমরা জানি যে গোটা পৃথিবীকে একটা কাচের ঘরের মতো তুলনা করা হয়। শীত প্রধান দেশে যেমন কাচের ঘরে টেম্পারেচারটা ভিতরে ঢুকে গেলে আর বেরিয়ে যেতে পারে না, ওরকম এখন আমাদের গোটা পৃথিবীটাই হয়ে গেছে। পৃথিবীতে টেম্পারেচারটা তো আসছে ঠিকই, কিন্তু ওই টেম্পারেচারটা পুরোপুরি 100% আর বাইরে বেরিয়ে যেতে পারছে না, যে কারণে গোটা পৃথিবীটা এখন একটা গ্রিন হাউস ঘরের মতো, মানে সবুজ ঘরের মতো হয়ে গেছে শীত প্রধান দেশে। তাই একে বলা হচ্ছে যে গোটা পৃথিবীটাই এখন একটা গ্রিন হাউস। আর এই কারণে একটা শব্দ এসেছে যে যেটার নাম হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, যেটা জোসেফ ফুরিয়ার প্রথম ব্যবহার করে 1927 সালে। ঠিক আছে, এখান থেকে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এই টেবিলটা। এদিকে দেওয়া হচ্ছে কতগুলো গ্যাস, এখানে দেওয়া হচ্ছে উৎস, উষ্ণকরণ ক্ষমতা, অর্থাৎ কার উষ্ণ করার ক্ষমতা বেশি, আর বিশ্ব উষ্ণায়নে কার ভূমিকা সব থেকে বেশি। তো যদি বলে পরীক্ষায় বিশ্ব উষ্ণায়নে কার ভূমিকা বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি হচ্ছে CO2। তো CO2 ভূমিকা সব থেকে বেশি কিন্তু বিশ্ব উষ্ণায়নে, ঠিক আছে। কিন্তু যদি বলে উষ্ণকরণ ক্ষমতা কার বেশি, তাহলে হচ্ছে সিএফসি। ওই জন্য ওখানে দেওয়া আছে সিএফসি সম্পর্কে, ঠিক আছে। সিএফসির উষ্ণকরণ ক্ষমতা সব থেকে বেশি। তো সিএফসির পরিমাণ যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে অনেক কম পৃথিবীতে, ওই জন্য সে বিশ্ব উষ্ণায়নে বা গ্রিন হাউসের ক্ষেত্রে অতটা প্রভাব ফেলে না। কিন্তু যদি CO2 সমান হয়ে যায় তাহলে আমরা শেষ, আর বাঁচবো না। তো এটাই আর কি মনে রাখতে হবে যে উষ্ণকরণ ক্ষমতা এর 1000 গুণের বেশি, মানে CO2 যে গ্যাসটা আছে তার থেকে 1000 গুণ বেশি ক্ষতি করতে পারে এরকম। তো এই দুটা টার্ম আমাদের মনে রাখতে হবে। উষ্ণকরণ ক্ষমতা সব থেকে বেশি সিএফসি গ্যাসের, কিন্তু বিশ্ব উষ্ণায়নে সব থেকে বেশি ভূমিকা পালন করে কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাসটা অনেক রয়েছে। তো এবার কার্বন ডাই অক্সাইডের উৎস কলকারখানা, যানবাহন ইত্যাদি ইত্যাদি। মিথেনও অনেক সময় দূষণ করে, গ্রিন হাউস গ্যাস একটা। গ্রিন হাউস গ্যাস সেই গ্যাসগুলোকে বলা হয় যে গ্যাসগুলো সূর্যের রশ্মিটাকে আর কি ধরে রাখতে পারে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রাকে বাড়াতে সক্ষম। তো ধানের ক্ষেত, ফলের বাগান, পচা যে জায়গাগুলো আছে সেখান থেকে মিথেন গ্যাস নির্গত হয়। সিএফসি নির্গত হয় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, রং শিল্প। রং শিল্পটা অনেকে জানে না, ওই জন্য এখান থেকে কোশ্চেন দেওয়া অনেক। রং শিল্প থেকে কোন গ্যাস নির্গত হয়? তাহলে সিএফসি হবে। এবার হচ্ছে জলীয় বাষ্প। অগ্নুৎপাতের সময় প্রচুর জলীয় বাষ্প নির্গত হয়, ঠিক আছে। তো নাইট্রাস অক্সাইডও করে, অ্যামোনিয়া, নাইট্রোজেন সার এগুলো থেকে হয়, ধোঁয়া থেকে হয়। হুম। ওজন, তো ওজন হচ্ছে 10 গুণের বেশি, এগুলো মনে রাখতে হবে। ওজনও কিন্তু একটা, যদিও ওজনটা আমাদের ভালো কাজে ব্যবহার করে, কিন্তু যেটা গ্রাউন্ড লেভেল ওজন, অর্থাৎ ভূমির সাথে লাগোয়া যে ওজনটা, যেটা ট্রোপোস্ফিয়ারে পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের খুব ক্ষতি করে। তারপরে আছে গ্রিন হাউস গ্যাস প্রোডাকশন। এখান থেকে একটা কোশ্চেন হয় যে কোন দেশ সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস তৈরি করে, মানে প্রোডাক্ট করে আর কি। তো বিশ্ব, সরি, কোথা থেকে গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি প্রোডাক্ট। তো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে 26%। বিদ্যুৎ উৎপাদন, যেখানে বিদ্যুৎ জেনারেট হয় সেখান থেকে গ্রিন হাউস গ্যাসগুলো বেশি নির্গত হয়। তারপরে হচ্ছে শিল্প, তারপরে বনভূমি ধ্বংস, এগুলো পরপর সাজাতে আসতে পারে। কৃষি, যানবাহন, সব থেকে বেশি হচ্ছে বিদ্যুৎ, তারপরে শিল্প, তারপরে বনভূমি। কোশ্চেনটা যদি দেয়, অনেকে যদি না জানে তার শিল্প করে দিয়ে চলে আসবে। টপ প্রডিউসার কান্ট্রি, এখান থেকে কোশ্চেনটা খুব আসে পরীক্ষায়। খুব পরীক্ষা আসে এগুলা কোশ্চেন, যে সব থেকে বেশি কোন দেশ আহ, কি বলে গ্রিন হাউস গ্যাস নির্গত করে। তাহলে হচ্ছে চীন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমেরিকা, 3 নাম্বার রাশিয়া, আর চতুর্থ হচ্ছে ভারত। কিন্তু যদি বলে মাথা পিছু উৎপাদনে সব থেকে বেশি, মাথা পার হেড আর কি, পার হেড হচ্ছে কাতার। তো এই দুটা একদম 5টা কোশ্চেন আমাদের পুরো মুখস্থ করে নিতে হবে। এবার আছে একটা ওজোন লেয়ার ডিপ্লেশন। তো ওজোন লেয়ার ডিপ্লেশন ডিরেক্টলি সিলেবাসের ওরকম দেওয়া থাকবে না, ঠিক আছে, কিন্তু আমাদের পরীক্ষা দিতেই পারে ওজোন লেয়ার ডিপ্লেশন, কারণ ওজোন লেয়ার ডিপ্লেশন হচ্ছে গ্রিন হাউস এফেক্ট আর তথা গ্লোবাল ওয়ার্মিং এর একটা অন্যতম কারণ। তো ওই জন্য আমি ওজোন লেয়ার ডিপ্লেশন, তারপরে গ্রিন হাউস, এগুলো আগে আমি এনভায়রনমেন্টেও পড়াতাম, কিন্তু এখন আমি এই জন্য পড়াই না, কারণ এগুলো তো ক্লাইমেটে পড়বোই আমি। তো ওজোন লেয়ার বলে আমরা জানি যে 15 থেকে 30, এখানে 35 হবে, হ্যাঁ, কিমি উচ্চতায় ওজোন গ্যাসের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত পুরু আস্তরণকে ওজোন স্তর বলে, এটা আমরা পড়লাম। একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, কারণ এটা আমাদের পৃথিবীকে রক্ষা করে, ঠিক আছে। তো পৃথিবীর যে সকল স্থানে মানে 200 ডপসন এককের কমে গেছে, মানে যদি কোনো একটা স্থান হয় এরকম যে দেখা গেল ওখানে 200 ডপসন ইউনিটের ডপসনের কম আছে গ্রিন হাউস, তার মানে বলতে হবে যে ওই জায়গাটায় গ্রিন হাউস কি হয়ে গেছে, সরি, গ্রিন হাউস কেন বলছি, ওজোন গ্যাসটা যদি 200 ডপসনের কম থাকে, তাহলে মনে করা হয় যে ওই জায়গাটায় ওজনের ছিদ্র হয়ে গেছে, ওজোন হোল তৈরি হয়েছে। তাহলে এটা বলতে পরীক্ষা আসতেই পারে যে ওজোন গহ্বর আমরা কাকে বলি। তাহলে বলতে হবে যদি যদি কোনো স্থানে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম হয়, তখন তাকে ওজোন হোল বলা হয়। তো ওজোন হোল বা ওজোন গহ্বর যেটা, সেটা কেন আমেরিকাতেই দেখা যায়, আন্টার্কটিকাতে সব থেকে বেশি, অথচ আন্টার্কটিকায় কিন্তু সেরকম মানুষ বসবাস করে না।
ঠিক আছে? তা সত্ত্বেও আন্টার্কটিকায় কেন? ওখানে তো দূষণই হয় না। তো আন্টার্কটিকায় তৈরি হওয়ার একটা কারণ হচ্ছে ওখানে একটা মেঘ তৈরি হয় যেটার নাম হচ্ছে পিএসসি বা পোলার স্ট্রপিক ক্লাউড বা মেরু স্ট্রেটোস্ফিয়ার মেঘ, হ্যাঁ? তো এই মেঘটা শীতল অঞ্চল থেকে নির্গত হয়। এই মেঘটা কি করে উপরের দিকে যায়, গিয়ে হচ্ছে আমাদের যে O3 আছে তার সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তাকে ভেঙে দেয়। ঠিক আছে? O2 প্লাস O তে ভেঙে যায়। তো ভেঙে দিলেই তো O3 টা নষ্ট হয়ে গেল এবং গহ্বর তৈরি হয়। তাহলে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে কোন মেঘের কারণে আন্টার্কটিকায় ওজোন গহ্বর তৈরি হয়েছিল? তাহলে এটা বলতে হবে, ঠিক আছে? যদিও এই ওজোন গহ্বরটা এখন অনেকটাই মানে প্রলেপ দেওয়া হয়েছে আর ঠিক হয়ে গেছে। তো ওজোন ডিপ্লেশন গ্যাস, কোন গ্যাসগুলো ওজোন ডিপ্লেট করে? তো সবথেকে বেশি যেটা ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। এইজন্য আমি বললাম যে সিএফসি গ্যাসটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদিও তার পরিবর্তে যে গ্যাসটা ব্যবহার করা হচ্ছে সেটাও ক্ষতিকারক, কিন্তু সিএফসি থেকে একটু কম। তো এটা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম এগুলা থেকে নির্গত হয়। হ্যালোন গ্যাসটা হচ্ছে 2 নম্বর, যেটা অগ্নি নির্বাপন যন্ত্র থেকে নির্গত হয়। কার্বন টেট্রা ক্লোরাইড, এটা হচ্ছে ড্রাই ওয়াশ, তারপর হচ্ছে পরিষ্কার করার যে তরল পদার্থ, মানে কোনো কিছু পরিষ্কার করার যে তরল ইয়েগুলো পাওয়া যায় না পদার্থগুলো, ওগুলো থেকে হয়। এরকম কয়েকটা আছে, মিথান আছে, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড আছে, হাইড্রোফ্লুরোকার্বন মানে এইচএফসি। বললাম না এইচএফসিও ক্ষতিকর, কিন্তু এইচএফসি সিএফসির তুলনায় একটু কম ক্ষতিকর। তো এগুলো আমাদের পড়তে হবে, বিশেষ করে এটা আর এটা খুব ইম্পর্টেন্ট, এই হাইড্রোফ্লুরোকার্বন আর হ্যালোন, এই দুটাই সবথেকে বেশি ক্ষতিকর। এবার প্রোফাউন্ড আর রিলেটেড টার্ম, কতগুলো টার্ম আছে, যেমন ওজোন স্তর শব্দটা প্রথম কে ব্যবহার করে? তো ওজোন স্তর শব্দটা দুজন মিলে ব্যবহার করে, একজনের নাম হচ্ছে হেনরি বুসন আর একজনের নাম হচ্ছে চার্লস ফেব্রি 1913 সালে। ওজোন গ্যাস শব্দটা কে ব্যবহার করে? স্কনবি। গ্যাসে ছ আছে, স্কনবিতেও ছ আছে, এরকম করে মনে রাখতে হবে, ঠিক আছে? আজকে এই তো ক্লাস করছে না নাকি? ও আছে। ওজনের সংকেত, তো ওজনের সংকেত O3 কে ব্যবহার করে? এটা সরেট। এটা কিন্তু পড়লে একদম সরেট বানানটা যদি আমরা ইংলিশ থেকে দেখি SORET সরেট, ও আছে ও থেকে O3, এভাবে মনে রাখতে হবে, তাহলে ভুল হবে না, ঠিক আছে? তারপরে আছে ঘনত্ব পরিমাপক একক, কে বলা হয়? ডবসন, যেটা আমরা দেখলাম একটু আগে। তো এই ডবসন আবিষ্কার করে গর্ডন ডবসন, যার নাম তার নামেই এটা ইউনিটটারও নাম হয়ে গেছে। ওজন গহ্বর বা ওজন ক্ষয় শব্দটা প্রথম ব্যবহার করে ফারম্যান। ফারম্যান মানে একদম মানে ফার্দো, ফার্দো মানে কি ছিঁড়ে দেওয়া আর কি। তো ছিঁড়ে দেওয়া মানেই তো ওজন ক্ষয় হয়ে গেল, এরকম করে মনে রাখবে। সরেট থেকে O3, আর গ্যাস থেকে স্কনবি, আর ফার থেকে হচ্ছে ওজন গহ্বর। আর দুটা পড়ে থাকলো হেনরি বুসন আর চার্লস ফেব্রি। তো ওজন স্তর দুটো আলাদা আলাদা শব্দ, ওজন স্তর। তো দুইজন ওই জন্য আবিষ্কার করেছে, হেনরি বুসন, চার্লস ফেব্রি। এরকম করে আমি মনে রাখি, তাহলে সিম্পল হয়। তারপর হচ্ছে কনভেনশন। এবার এই রিলেটেড কতগুলো কনভেনশন আছে, এগুলো আমরা এনভায়রনমেন্ট জিওগ্রাফিতেও কিছু কিছু পড়েছি, যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেগুলোই সবথেকে ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ক্লাইমেটিক সামিট হয়েছিল জেনেভাতে, বিশ্ব জলবায়ুর পর্যালোচনা হয় এখানে 1979 সালে। তারপরে ভিয়েনা কনভেনশন হয়েছিল 1985-তে। ঠিক আছে? এগুলো কিন্তু সব প্রায় এই যে গ্লোবাল ওয়ার্মিং, তারপর বিশ্ব উষ্ণায়ন, এই বিশ্ব উষ্ণায়ন বলছি, ওজন হল ডিপ্লেশন, এগুলোকে নিয়ে আর কি। এটা হচ্ছে ওজন স্তরের রক্ষণাবেক্ষণ করার জন্য হয়েছিল। মন্ট্রিল প্রোটোকলটা খুব পরীক্ষা আসে, ঠিক আছে? প্রাইমারি পরীক্ষা হয়েছিল লাস্টবার, তখন আসছিল এই কোশ্চেনটা। ওই বছর 3টা পরীক্ষা হয়েছিল, 3টা পরীক্ষাতে এটা দিয়েছিল, নেটেও দিয়েছিল, সেটেও দিয়েছিল, প্রাইমারিতেও দিয়েছিল, যে মন্ট্রিল প্রোটোকল কেন হয়। তো মন্ট্রিল প্রোটোকল হচ্ছে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস করার জন্য, ঠিক আছে? বা ওজন 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 যে ক্ষয় হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো ঘুরে ফিরে একই, সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস মানে কি? ওজন ক্ষয় হচ্ছে, ওটাকে নির্ধারণ করা হলো। টরন্টো সামিট হচ্ছে CO2 গ্যাস ব্যবহার হ্রাস করার জন্য, এরকম। তারপরে লাস্টে আছে আর্থ সামিট, মানে বসুন্ধরা সম্মেলন। হুম, বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনেরিতো হয়েছিল। এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন আলোচনা হয়, সিএফসি গ্যাসের নির্গমন 154টা দেশ এখানে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে বার্লিন সামিট, বার্লিনে হয়েছিল CO2 গ্যাস নির্গমনের জন্য। যেগুলা বোল্ড করে না, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। কিউটোটা বলছি আমি, কিউটো থেকে এখানে অনেক ইনফরমেশন আছে, আগের দিন যেমন কিউটো থেকে অত ইনফরমেশন ছিল না। তো কিউটো জাপানের, কিউটোতে জাপানের রাজধানী ছিল একটা সময়, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে টোকিও। তো 1997 সালের ডিসেম্বরে 141টি দেশ এই চুক্তিতে অংশগ্রহণ করে। 2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়, ঠিক আছে? আর এই 16 ফেব্রুয়ারিটাকে সম্ভবত ওজন ডে পালন করা হয়, ঠিক আছে? না না না, সরি সরি, ভুল বললাম, ওটা তো 16 সেপ্টেম্বর। তো 2002 সালের 26 আগস্ট ভারত এই চুক্তিতে অনুমোদন করে। এই চুক্তি অনুসারে 2008 থেকে 12 সালের মধ্যে 6টি গ্রিন হাউস গ্যাসের নির্গমন 1990 সালের তুলনায় এত% কমানো, ঠিক আছে? মানে 1990 এর আগে যতটা ওজন ডিপ্লেশন ছিল, সরি গ্রিন হাউস গ্যাস নির্গমন হতো, তার থেকেও 5.2% কমিয়ে দেওয়া এর টার্গেট ছিল 2008 থেকে 12 সালের মধ্যে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখতে হবে, যদিও এগুলা কোশ্চেন এখন আসে না, কারণ এগুলা ডেট পার হয়ে গেছে আর কি। যে ডেট গুলো আগামীতে আসবে সেই রিলেটেড কোশ্চেন গুলো বেশি আসে।
তো কিয়োটো প্রোটোকল কেন হয়েছিল, খালি আমাদের এইগুলো জিনিস জানতে হবে। কিয়োটো প্রোটোকল হয়েছিল গ্রিনহাউস গ্যাস নিবারণের জন্য, আর আর্থ সামিট হয়েছিল মানে জলবায়ু সবকিছু সবকিছু নিয়ে, আর মন্ট্রিল প্রোটোকল হয়েছিল ওজোন বা সিএফসি গ্যাস সংক্রান্ত। এই তিনটা জিনিস মনে রাখলেই হবে। এবার আছে সিলেবাসের মধ্যে এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ ক্লাইমেট। তো এলিমেন্ট আর ফ্যাক্টর অফ ক্লাইমেটের মধ্যে ইনসোলেশন এগুলোই আছে, মানে যেগুলো আমরা পড়ছি এগুলোই আছে। কিন্তু আমি কিছু ক্লাইমেটের যে টপিক আছে যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে বা যেগুলো জানা উচিত সেগুলো এর মধ্যে কিছু কিছু অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? কারণ সবগুলোই এর ফ্যাক্টর হতে পারে। এক নাম্বার আছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, মানে কি? যেমন যেমন এটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, জাস্ট ফর ইনফরমেশন এর জন্য দিয়েছি। তো ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, অর্থাৎ 24 ঘন্টার গড় একটা ফেনোমেনন। আর এরকম 24 ঘন্টা করতে করতে যখন আমরা 34 বছরে কোনো একটা জায়গার গড় রেজাল্ট বের করব, তখন গড় রেজাল্ট বের করে দেখলাম যে ওই জায়গায় এরকম মানে আবহাওয়া পাওয়া যাচ্ছে, তখন সেটাকে বলা হয় জলবায়ু। তো জলবায়ু হচ্ছে একটা লেন্দি প্রসেস আর কি, লেন্দি টাইম, অনেক দীর্ঘদিন। আর ওয়েদার হচ্ছে কম, এটা তো জানাই সবাই মোটামুটি। রোটেশন মানে হচ্ছে ঘূর্ণন। ঘূর্ণন মানে যে পৃথিবী যে নিজ অক্ষের চারপাশে লাট্টুর মতো ঘুরে না, সেটাকে রোটেশন বলে। এই রোটেশনের কারণে কিন্তু পৃথিবীতে দিন রাত্রি হয়, কারণ সূর্য তো স্থির। সূর্য পৃথিবীর কোনো সময় এই অংশটা আগে চলে আসে, কোনো সময় এই অংশটা সামনে চলে আসে। তো যে অংশটা সামনে আসে সেখানে দিন হয়, আর যেটা পিছনে থাকে সেটাতে রাত। এবং একটা রেখা আছে এরকম করে, কাল্পনিক রেখা, যে রেখাটা এই দিন আর রাতকে আলাদা করে, তাদেরকে বলা হয় সার্কেল অফ ইলুমিনেশন বা ছায়াবৃত্ত বাংলায় বলে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে ছায়াবৃত্ত 666 ডিগ্রি কোণ করে হেলে। কোনো কোনো বইয়ে 23.5 ডিগ্রিও লেখা থাকতে পারে। অ্যাকচুয়ালি 666 23 দুটাই হবে। এই যে আমরা এরকম করে আছে না, এদিক থেকে যদি মেজার করি তাহলে 63.5 ডিগ্রি হবে। আবার যদি কেউ এদিক থেকে মেজার করতে যায় তাহলে 23.5 ডিগ্রি হবে, কারণ মিলন মিলন স্থল তো তাদের 90, মানে 90 ডিগ্রি তো হবে এরকম করে। তো ওই জন্য 23.5 তো হয়, 666 হয়, 666টাই বেশি পপুলার। রেভলিউশন হচ্ছে যখন পৃথিবীর চারপাশে ঘুরবে, এই সূর্যের চারপাশে পৃথিবীটা যখন ঘুরছে, রেভলিউশন। এটা কত সময় লাগে? 365 দিন, 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এবং এই যে এক্সট্রা সময়টা আছে, এই জন্য প্রত্যেক 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের শেষে একদিন যোগ করা হয়, যেটাকে অধিবর্ষ বলা হয় বা লিপ ইয়ার। এগুলো জানা আছে সবার। সলিস্টিক শব্দের অর্থ কি? সলিস্টিক শব্দের অর্থ হচ্ছে এই সময় সূর্য কর্কট বা মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। সলিস্টিক শব্দের অর্থ, সলিস্টিক একটা, আর একটা হচ্ছে ইকুইনক্স, দুটা শব্দ আছে, হ্যাঁ। সলিস্টিক সলিস্টিক্স আর একটা হচ্ছে ইকুইনক্স। তো মানে কি দুটো আগে বলে বুঝিনি আমরা তাহলে। ইকুইনক্স মানে হচ্ছে ইকুইটরের উপর লম্বভাবে কিরণ। আর সলিস্টিক শব্দের অর্থ হচ্ছে এরকম, যখন কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর, আর মকর ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ, এই দুটা রেখার উপর যখন লম্বভাবে কিরণ দিবে সূর্য, তখন তাকে বলা হয় সলিস্টিক। আর যখন হচ্ছে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তখন তাকে বলা হয় ইকুইনক্স। ঠিক আছে, ইকুইনক্স এরকম ব্যাপারটা। এই বাংলা মানেগুলো আমি ভুলে গেলাম, কি যেন বাংলা মানেগুলো লেখা আছে হয়তো নোটের মধ্যে লেখা আছে। সলিস্টিক্স আবার দুই প্রকার হয়, একটা সামার সলিস্টিক, একটা হচ্ছে উইন্টার সলিস্টিক। সামার সলিস্টিক সেটাই যে যখন কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে ঘুরবে, মানে সূর্য যে নিজের অক্ষের উপর ঘুরে না, ঘুরতে ঘুরতে এমন সময় চলে আসে, মাঝে মাঝে এমন হয়ে যায় যে হচ্ছে, বা রোটেশন রেভলিউশনের কারণে, যে এই যে কর্কট ক্রান্তি রেখাটা সেটাই সূর্যের সামনে চলে আসে। ঠিক আছে, তখন কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যেটাকে আমরা সামার সলিস্টিক বলি। আর অনেক সময় এরকম হয় যে মকর ক্রান্তি রেখাটা সূর্যের সামনে চলে আসে, তখন আমরা সেটাকে উইন্টার সলিস্টিক বলি। কারণ আমাদের যখন শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় না, তো ওই ওই হিসাবে আমাদের পার্সপেক্টিভে নামটা রাখা হয়েছে। উইন্টার সলিস্টিক মানে শীতকালে হবে, সামার সলিস্টিক মানে আমাদের এই সময়। তো সামার সলিস্টিক মেইনলি 21 জুন হয়। তো সূর্য আর কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এর ফলে উত্তর গোলার্ধে যতগুলো জায়গা আছে, সব সময় সব জায়গাগুলোতে এই সময় দিন বড় হবে আর রাত ছোট হবে। আর এই সময় উত্তর গোলার্ধের বেশিরভাগ জায়গায় কি হয়? গ্রীষ্মকাল হয়। ঠিক আছে, বেশিরভাগ জায়গায়, সব জায়গাতেই। আর দক্ষিণ গোলার্ধে এখন কি হবে? শীতকাল হবে। কারণ দক্ষিণ গোলার্ধে এখন তো ছায় পাচ্ছেই না, সূর্যটা তো এখন এদিকে চলে আসছে এরকম। উইন্টার সলিস্টিক তার উল্টা 22 ডিসেম্বর, যেখানে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে। এই সময় কি হবে? এই সময় হচ্ছে দক্ষিণ গোলার্ধে দিন বড় হবে, রাত ছোট হবে। আর উত্তর গোলার্ধে দিন ছোট হবে, রাত বড় হবে, উল্টা হয়ে যাবে। তারপরে যে ইকুইনক্স আমি বললাম, যে ইকুইনক্স হচ্ছে এই যে এরকম আছে সূর্যটা, তিনটা দাগ টানলাম আমরা, বললাম এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা। তো এটা আমাদের আছে সূর্য। তো সূর্য একটা সময় কি করে এর উপর লম্বভাবে কিরণ দেয়, যেটাকে আমরা বললাম সামার সলিস্টিক্স। ঠিক আছে, আর অনেক সময় এর উপর লম্বভাবে কিরণ দেয়, যেটাকে আমরা বললাম উইন্টার সলিস্টিক্স। এবার সূর্যটা কি হয়, এখান থেকে এরকম করে আসার সময় আবার ধীরে 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 এরকম করতে করতে এই জায়গায় আসে। তো যখন এরকম এদিক থেকে আসে সামার সলিস্টিক্স, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা থেকে এদিকে আসে, তখন একবার এই জায়গাটার উপর দিয়ে যায়। তো এই জায়গাটা মানে ইকুইটর, অর্থাৎ ইকুইটরের উপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, তো একবার হলো। আবার যখন এখানে দিল, দিতে 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 ধীরে ধীরে সূর্যটা আবার এদিকে আসে, আসতে থাকে। তো আবার একবার নিরক্ষরেখাকে অ্যাভয়েড করে যায়।
তার মানে এমন বছরে ২ বার হয় যে ২ বার পুরোপুরি একদম সূর্য আহ, কি বলে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আর এই জন্যই হচ্ছে ইকুইনক্স ২ প্রকার, একটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, একটা হচ্ছে অটোনমাল ইকুইনক্স। ভার্নাল মানে হচ্ছে বসন্তকালীন, আর অটোনমাল মানে শরৎকালীন সম্ভবত। একটু দাঁড়াও। তো এটা আমাদের মনে রাখতে হবে যে ভার্নাল ইকুইনক্স হচ্ছে 21শে মার্চ, আর অটোনমাল ইকুইনক্স হচ্ছে 23শে সেপ্টেম্বর। যারা বাংলায় পড়ে না, আমি যেমন ইংলিশে মনে রেখে দিই, তারা হচ্ছে প্রিন্ট আউট করার পর বই দেখে বাংলা মিনিটটা পাশে রেখে দিলেই হবে। হ্যাঁ, আমি বাংলাটা লিখতে ভুলে গেছি হয়তো। তারপরে আছে এপিহেলিয়ান, যাকে বলা হয় অপুসুর অবস্থান। আর একটা আছে পেরিহেলিয়ান, যাকে বলা হয় অনুসুর অবস্থান। তো কি হয় যে একটা সময় হয় এরকম করে সূর্যতে এরকম, পৃথিবীতে এরকম সূর্যকে ঘুরে এরকম পথ বরাবর, তো যখন সূর্যটা এই জায়গায় আসে তখন, সরি পৃথিবীটা, তখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেক কমে যায়। তো যখন কমে যায় তখন তাকে বলা হয় পেরিহেলিয়ান। আর যখন বেড়ে যায় মানে যখন এই জায়গাগুলোতে মেইনলি আসে, তখন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেক বেড়ে যায়। সেটাকে বলা হয় এপিহেলিয়ান। তো এপিহেলিয়ান পেরিহেলিয়ান উল্টা হয়ে যায় নাকি, ঠিক আছে। বাংলাটা তো জানি না কেমন করে মনে রাখে। তো আমি এটা মনে রাখি এভাবে, এপি জেড, এ থেকে এপিহেলিয়ান, পি থেকে পেরিহেলিয়ান, আর জেড থেকে মানলাম আমরা সূর্য। হ্যাঁ, সূর্য মানে এ বি সি ডি এরকম করে পরপর লিখলাম। তো এ থেকে কে সূর্যটাতে দূরে আছে, সুতরাং এপিহেলিয়ান হবে সব থেকে দূরবর্তী দূরত্ব। আর পি থেকে সূর্যটা অর্থাৎ কাছে আছে, সুতরাং পেরিহেলিয়ান মানে হলো কাছে। যারা যারা ভুলে যায় আর কি, তাদের জন্য এই লজিক। যেমন আমি নিজে নিজে প্রথম প্রথম এরকম মনে রাখতাম, এখন এমনি হয়ে গেছে। তো এপিহেলিয়ান হয় 4 জুলাই, আর পেরিহেলিয়ান হয় 3 জানুয়ারি। তবে এগুলো ফিক্সড নয় কিন্তু, হ্যাঁ এগুলো বইয়ে লেখা আছে এরকম, যে জানুয়ারি মাসের 3 তারিখ আর আহ, জুলাই মাসের 4 তারিখ, 4 তারিখের আশেপাশে হয়। কোনো সময় একদিন পিছিয়ে যায়, কোনো সময় একদিন আগিয়ে যায়। কারণ হচ্ছে 366 দিনের ব্যাপারটা আছে না, তো ওই হয়ে যায় এরকম। তবে বইয়ে তো এটা লেখা আছে, তো এগুলাই আমাদের মনে রাখতে হবে। এরপর একটা আছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ বায়ুর চাপ। তো বায়ুর চাপ কি, বায়ু কোনো স্থানের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। এই বায়ুর চাপ পরিমাপ করা হয় যে এককে, তার নাম হচ্ছে মিলিবার, এমবি, এমবি বলা হয়। আর পরিমাপক যন্ত্র, কোন যন্ত্রে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ব্যারোমিটার। এটা আমাদের মনে রাখতে হবে, বায়ুর চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয়, ব্যারোমিটারে। আর বায়ুর চাপ পরিমাপক একক হচ্ছে মিলিবার। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার 2 প্রকার হয়, লো প্রেসার আর হাই প্রেসার। এবার এই গোটা জিনিসটা আমি বুঝেছি, মানে লিখেছি খালি এই কয়েকটা জিনিস, যে টপিকগুলো বোঝার জন্য, ঠিক আছে। তো একটা আছে ট্রাফ অ্যান্ড রিচ। তো ট্রাফ মানে কি, দ্রোণী। আর রিচ মানে কি, চূড়া নাকি জানি না, আমি রিচ মানে এটা ভুলে গেলাম। তো ট্রাফ কাকে বলে, যখন শৈলশিরাটা এখানে আসবে না, শৈলশিরাটা তো ওটা পাহাড়ের ক্ষেত্রে, শিরা মনে হয়, চূড়া, শিরা, শিরা মনে হয়, আমি জানি না এটা মানে। তো যাই হোক, তো ট্রাপ কাকে বলে, ট্রাপ হচ্ছে যখন দীর্ঘকাল নিম্নচাপ দেখা যাবে। যেমন আমরা ওয়েদার ম্যাপ করার সময় দেখতাম না, যে এখানে একটা নিম্নচাপ, এখানে একটা নিম্নচাপ, এখানে একটা নিম্নচাপ। তো একটা সময় কি হয়, এই নিম্নচাপ গুলো গোটাগুলো একসঙ্গে এরকম করে জয়েন লেগে যায়, তখন দীর্ঘকাল নিম্নচাপ তৈরি হয়ে যায়। তো এই দীর্ঘকাল নিম্নচাপটাকে বলে ট্রাপ। আর রিচ কাকে বলে, রিচ হচ্ছে উল্টা, দীর্ঘকাল উচ্চচাপ, এখানে উচ্চচাপ, এখানে উচ্চচাপ, এখানে উচ্চচাপ। এই যে গোটাটা যখন একসঙ্গে উচ্চচাপে পরিণত হয়, তখন তাহলে বলা হয় রিচ। আর কোল কাকে বলে, কোল হচ্ছে মানলাম এটা উচ্চচাপ, দীর্ঘকাল উচ্চচাপ, আর এটা হচ্ছে দীর্ঘকাল নিম্নচাপ। তো এর যে মাঝের স্থানটা, এই মাঝের স্থানটাকে বলা হয় কোল। এগুলা কিন্তু আসে ক্লাইমেটের কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে, এগুলা দিয়ে দেয়, এখান থেকে কোশ্চেন আসে। এখানে ছবিটা দিয়েছি আমি, যে এই যে কোল, এদিকে রিজ, আর এদিকে ট্রাপ বললাম। ছবিটা ঠিকঠাক দেওয়া নেই, কিন্তু আমরা মেইন টপিকটা বুঝলেই হলো আর কি। তো গেল এটা। তারপর আছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তি। তো মধ্যাকর্ষণ শক্তি তো সবাই জানে, যে যে কারণ মানে সমগ্র কিছুকে এই পৃথিবী নিজের দিকে টানে, পৃথিবী নয় যে কোনো জিনিসই নিজের দিকে টানে, ঠিক আছে। যেমন টাইডাল যে এই মতবাদটা আছে, জোয়ারি মতবাদটা, তো জোয়ারি মতবাদটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই তৈরি হয়েছে। সূর্যের কিছু অংশ আগন্তুক একটা নক্ষত্রের টানে খুলে গেছে, ঠিক আছে। তো ওটা কিন্তু একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই হয়েছে। তো এখান থেকে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা, যে মধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি কোথায় আর সব থেকে কম কোথায়। তো নিরক্ষরেখা হচ্ছে সর্বনিম্ন, আর মেরুতে হচ্ছে সর্বাধিক। কেন হয় এটা, কারণ আমরা যদি এই ছবিটা দেখি, পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয়, পৃথিবীটা কিন্তু এরকম ডিমের মতো, ঠিক আছে। তো পৃথিবীর এই জায়গা থেকে মেরু অঞ্চলগুলো কিন্তু কাছে আছে, তো যে জায়গাগুলো কাছে আছে সেগুলোকে তো বেশি টানবে না। আর নিরক্ষরেখাটা কিন্তু দূরে আছে। তো এই কারণে নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্বটা একটু বেশি হয়ে যায়। আর
আর মেরু অঞ্চলটার দূরত্বটা কম হয়ে যায়। তো যেহেতু দূরত্বটা কম হয়ে যায় ওই জন্য নিরক্ষরেখা হচ্ছে সর্বনিম্ন আর কি। এই সর্বনিম্ন বলছি, নিরক্ষরেখায় যেহেতু দূরত্ব বেশি তো এই জায়গায় আকর্ষণটা কম হয়, মধ্য আকর্ষণ শক্তি। আর মেরুতে হচ্ছে সব থেকে বেশি, মানে মেরুর অঞ্চলটাকে বেশি টানে, যে কাছাকাছি টানবে তাকেই তো বেশি টানবে। কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স কি জিনিস? কোরিওলিস ফোর্স হচ্ছে যে কোনো ঘূর্ণীয়মান বস্তু, ঠিক আছে, ঘূর্ণীয়মান বস্তু চলার সময় একটা নিজের নিজে একটা ফোর্স তৈরি করে, সেই ফোর্সটাকে কিন্তু কোরিওলিস ফোর্স বলে। যেমন এক্সাম্পল, আমরা যখন বাসে উঠি, যে এরকম বাংকারের মধ্যে বা উপরে যদি আমরা কোনো ব্যাগ রেখে দিই, তো ব্যাগটা দেখবে যে জায়গায় রাখলাম ফাঁকা থাকলে অন্যদিকে চলে যাচ্ছে। তো কেন চলে গেল ওই জায়গায়? কারণ ওই যে চলন্ত বাসে একটা কিন্তু শক্তি জেনারেট হয়েছে, ওটাও কিন্তু এক ধরনের কোরিওলিস ফোর্স বলা যায়, ঠিক আছে। তো ঠিক ওরকমই আমাদের পৃথিবী যখন ঘুরে, তো এই কারণে একটা ফোর্স জেনারেট, যেটাকে বলা হয় কোরিওলিস ফোর্স, ঠিক আছে, যেটা হচ্ছে 1835 সালে গ্যাসপার ডি কোরিওলিস আবিষ্কার করে। তো এইটা থেকে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এটা, এই বলের প্রভাব নিরক্ষরেখায় শূন্য, অর্থাৎ নিরক্ষরেখায় এই প্রভাবটা থাকেই না। আর মেরুর দিকে যত আমরা যাই তত কিন্তু কোরিওলিস ফোর্সের পরিমাণটা কিন্তু কি থাকে, সর্বাধিক হয়, বাড়তে থাকে। যেমন আমরা যদি ওই যে কোনো একটা আছে না, এরকম করে যে ঘুরে, কি যেন ওটাকে বলে, মানে মেলার মধ্যে যে আছে, চেয়ারের মধ্যে তো মিউজিক্যাল চেয়ার না কি বলে ওটাকে, নাগর, নাগরদোলা নয় কিন্তু, নাগরদোলাটা, নাগরদোলাটা তো উপর নিচে ঘুরে, একটা আছে আর কি, কি তো বলে ওটা ভুলে গেলাম। ব্রেক ডান্স, ব্রেক ডান্স, ঠিক ঠিক ঠিক। তো ব্রেক ডান্সের ভিতরে যদি কেউ এরকম এই জায়গায় দাঁড়ায় থাকে, আর কেউ যদি বাইরের দিকে বসে না, তাহলে যে ভিতরের দিকে থাকবে তার কিন্তু ছিটকে বাইরে পড়ে যাওয়ার ক্ষমতাটা কম থাকে, মানে চান্সটা বেশি ইয়ে থাকে। কিন্তু যে বাইরের দিকে থাকবে তাকে কিন্তু একদম পিছন দিকে এরকম করে দূরে ফেলে দেবে, দূরে ফেলে দেওয়ার একটা টার্গেট থাকে, ঠিক আছে। সেম লজিকটা আমাদের এখানেও খাটে, যেহেতু কেন্দ্রে থাকবো, তো কেন্দ্রে যখন থাকবো কেন্দ্রে কিন্তু ছিটকে যাওয়ার প্রবণতাটা একটু কম থাকে, ঠিক আছে। আর যত কেন্দ্র থেকে দূরের দিকে যাবো তত কিন্তু বাড়তে থাকবে, ওই জন্য বলেছে যে এটা নিরক্ষরেখার দিকে শূন্য হয়। আর তো এটা মনে রেখে দেবো আমরা এরকম করে। তারপরে আছে ফেরেল ফ্লো। ফেরেল ফ্লো মানে কি? ফেরেল ফ্লো কথার অর্থ হচ্ছে, ফেরেল একটা সূত্র আবিষ্কার করেছে, যে তিনি বলেছেন যে উত্তর গোলার্ধে যখন বায়ুরা যায়, তো বায়ুগুলো উত্তর গোলার্ধে হাতের ডান দিকে বেঁকে প্রবাহিত, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত। এটা কেন হয়? পৃথিবীর ঘূর্ণনের কারণ। পৃথিবীটা এমন করে ঘুরে যে দক্ষিণ গোলার্ধের বায়ুগুলোকে বাঁ দিকে বাঁকায় দেয়, আর উত্তর গোলার্ধের বায়ুগুলোকে ডান দিকে বাঁকায়। এটা মোটামুটি সবাই জানি, কোরিওলিস বলের কারণে এটা তৈরি হয়, ফেরেলসের লোটা। আর এটা বিজ্ঞানী ফেরেল 1875 সালে। এবার একটা আছে বাইশ বেল্ট ল বা বাইশ বেল্ট সূত্র। এটা কি? এটা হচ্ছে আবার এই কোরিওলিস বল থেকেই তৈরি হয়েছে। এগুলা না পরপর রিলেটেড, যে উত্তর গোলার্ধে এরকম করে মানলাম কেউ উত্তর গোলার্ধে আছে, তো উত্তর গোলার্ধে বায়ুটা এদিক থেকে যাচ্ছে, তো কেউ যদি এদিকে তাকাতো, প্রথমে এদিকে তাকালো, এবার ওখান থেকে এসে পিছন ফিরে তাকালো, মানে এদিকে তাকাচ্ছে, তাহলে এদিকে তার ডান হাত, এদিকে হলো বাম হাতটা, তাহলে বাম হাত, আর এদিকে হলো ডান হাত। তো বলেছে তাহলে তার বাম দিকে হবে নিম্নচাপ, আর ডান দিকে হবে উচ্চচাপ। তো সিম্পল লজিক যদি আমরা ভাবি, যে উত্তর গোলার্ধের বায়ুটাতে এরকম করে এদিক থেকে এদিকে গেল, এদিক থেকে এদিকে গেল, এবার বায়ু সর্বদা কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। তো সে যদি এদিকে ঘুরে, তো সিম্পল এদিকে বায়ুটা যাচ্ছে, তো তার হাতের বাঁ দিকে তো নিম্নচাপই হবে, আর ডান দিকে তো উচ্চচাপই হবে। মানে ভাবতে গেলে মনে হবে যে এটা আবার কোনো সূত্র হলো, কিছু সূত্র নয় কিন্তু, পুরোটাই কপি করছে ইয়ে থেকে আর কি, ওই আগেরটা থেকে, কি নাম ওটা, ফেরেলস এর সূত্র থেকে। আর ফেরেলস পুরো কপি করছে ওই যে আগেরটা থেকে, কোরিওলিস বলটাকে। তো এই হলো ব্যাপার। ঠিক দক্ষিণ গোলার্ধে ওরকম, দক্ষিণ গোলার্ধে যদি বায়ুটা এদিকে যায় আর সে যদি পিছন ফিরে তাকায়, তাহলে তার সেই রকম ব্যাপারটা উল্টা হয়ে যাবে। এটা তো জানাই আছে মোটামুটি হয়। এবার আমরা আর একটা টপিকে চলে আসবো মেইন, সেটা নাম হচ্ছে ইনসোলেশন, ঠিক আছে। তো ইনসোলেশন কথার অর্থ হচ্ছে আহ, আগত সৌর বিকিরণ, আগত সৌর বিকিরণ, যার ফুল ফর্ম আসে অনেক সময়, ইনসোলেশনের ফুল ফর্ম কি? তো ইনসোলেশনের ফুল ফর্ম হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, ইনকামিং সোলার রেডিয়েশন, যাকে সংক্ষেপে ইনসোলেশন বলা হয়। তো ইনসোলেশন মানে কি? সূর্য থেকে যখন দিন হলো, তো সূর্য থেকে যে পরিমাণ তাপটা পৃথিবীর মধ্যে আসলো আর কি, 10,000 কিলোমিটারের মধ্যে, তাকেই বলা হচ্ছে ইনসোলেশন, ঠিক আছে। তো সূর্য থেকে আসা তাপীয় রশ্মিকেই এক কথায় ইনসোলেশন বলা হয়। তো সূর্যের বহিঃস্তরের তাপমাত্রা 6,000 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের জানা উচিত। এবং 200 কোটি ভাগের মাত্র এক ভাগ, সূর্যের মধ্যে যদি 200 কোটি ভাগ টেম্পারেচার থাকে, তার মধ্যে মাত্র এক টেম্পারেচার আমাদের পৃথিবীর দিকে আসে, ঠিক আছে। এবং এই টেম্পারেচারটা হচ্ছে এত 1.8 ইন্টু 10⁻14 কিলোওয়াট। আমার মনে রেখে দেবো একটু করে, যদি এগুলা থেকে কোশ্চিন হয় না, কোশ্চিন হয় নিচের একটা জিনিস আছে ওখান থেকে কোশ্চিন, ঠিক আছে, ইনসোলেশন। তো ভেক্টরস ইনসোলেশনকে প্রভাব বিস্তার করে কি? সূর্যরশ্মির কৌণিক পতন। সূর্যরশ্মি যদি এই জায়গায় নিরক্ষরেখার উপর, যেমন ইনসোলেশনের পরিমাণ বেশি হয়, কারণ ইনসোলেশন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, লম্বভাবে কিরণ দিলে কি হবে? অল্প এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে তাপটা। আর যেহেতু লম্বভাবে দিচ্ছে, তাহলে পুরো তাপটাই ওর মধ্যে পড়ছে, এক তো অল্প এলাকার মধ্যে পড়ছে, এবং এক হচ্ছে অনেকটা তাপ পড়ছে। তো এই দুটা কারণে ওই জায়গায় টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায় বা ইনসোলেশনের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে।
সৌর বিকিরণের সময়কাল। তো সূর্য যদি যখন 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 এমন আমাদের দিনটা বড় রাত ছোট, তো যখন দিন বড় হবে তখন বেশি হবে আর রাত ছোট হলে এটা। সৌর ধ্রুবক কি? সৌর ধ্রুবক হচ্ছে যে পরিমাণ সূর্যরশ্মি আর কি, ঠিক আছে, লম্বভাবে পৃথিবীর উপর পড়ে আর কি। ঠিক আছে, সূর্যের গড় দূরত্ব থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে উল্লম্ব সৌর বিকিরণে যতটুকু অংশ এসে পড়ে তাকে সৌর ধ্রুবক। আমি বললাম যে সূর্যরশ্মির যে পরিমাণ সৌরশক্তি লম্বভাবে পৃথিবীর বুকের দিকে পড়ে সেটাকে বলা হয় সৌর ধ্রুবক। তবে এই সৌর ধ্রুবকের পরিমাণটা কিন্তু সর্বদা ঠিক একই রকম থাকে না। পৃথিবীর মধ্যে একটা সূর্যের মধ্যে একটা সার্কেল হয়, যেটা মোটামুটি 12-13 বছর পর পর চেঞ্জ হয়। যে 12-13 বছর পর সূর্যের মধ্যে যে বিস্ফোরণ হয় আর কি, সেটার পরিমাণটা অনেক বেড়ে যায়। তো যত বাড়বে তত সৌর ধ্রুবকের পরিমাণও বাড়বে, এবং সেই কারণে 10 থেকে 12 বছর পর পর কি বলে যে ইনসুলেশনের পরিমাণও কিন্তু পৃথিবীর মধ্যে বেড়ে যায়। পৃথিবী ও সূর্যের দূরত্ব, তো আমরা দেখলাম যে পৃথিবী সূর্যের দূরত্ব হচ্ছে একটা অপুসুর অবস্থান, মানে সব থেকে দূরে। এই সময় তাহলে ইনসুলেশন কম হবে। আর অনুসুর মানে হচ্ছে সব থেকে কাছে, নাকি উল্টা বললাম নাকি? অপুসুর মানে সব থেকে কাছে, অনুসুর মানে মানে দূরে, তাহলে আমার উল্টা হয়ে যায় বাংলা। তো যাই হোক, দুটা তো জানি সবাই, যেটা অপসুর দূরে আছে, অনুসুরটা কাছে। তো কাছে যখন হবে তখন ইনসুলেশন বেশি হবে, দূরে হলে এটা। আবহাওয়া মণ্ডলের স্বচ্ছতা, আবহাওয়া মণ্ডল যদি পরিষ্কার থাকে তাহলে খুব তাড়াতাড়ি সূর্যরশ্মিটা পৃথিবীর বুকে আসবে, ইনসুলেশনটা বেড়ে যাবে। এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি যে 0 ডিগ্রি অক্ষরেখা 100% হয়, এরকম কমতে কমতে 90 ডিগ্রিতে 42% হয়ে যায়, ঠিক আছে। তো সবটা যদি না মনে রাখতে পারে কেউ, তাহলে অন্তত 0, 30, 60 আর 90 এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা বাকিগুলো আইডিয়াতেও করে দিতে পারবো। যে দেখা গেলো 10 দিয়ে দিল, তা আমরা ভাবছিলাম যে 0 হচ্ছে 100 আর 30-এ আছে 88, তার মানে এটা মোটামুটি এর মধ্যে হবে। এরকম আইডিয়া করে করা যাবে। 0, 30, 60, 90 এগুলো অন্তত মুখস্থ করে নিলেই হবে। এই যে এখানে একটা ছবি দিলাম, যেটা বললাম না অল্প এলাকার মধ্যে পড়ে। তারপর আছে টেম্পারেচার, ঠিক আছে। টেম্পারেচার সিলেবাসের মধ্যে উল্লেখ নেই, কিন্তু কিন্তু টেম্পারেচার কিন্তু পড়তে হবে, কারণ টেম্পারেচারের সাথে রিলেটেড আবার একটা টপিক আছে সিলেবাস, যেটার নাম হচ্ছে হিট বেল্ট। তো টেম্পারেচার না পড়ে হিট বেল্ট পড়াটা ঠিক হবে। টেম্পারেচার কি? এই যে ইনসোলেশন আসলো পৃথিবীর বুকে, অর্থাৎ যে পরিমাণ তাপ সৌরশক্তি পৃথিবীর বুকে পড়লো, এর ফলে পৃথিবীর যে তাপটা বেড়ে গেল, একে বলা হয় টেম্পারেচার বা তাপমাত্রা, ঠিক আছে। তো বায়ুমণ্ডলে আগত সূর্যরশ্মির তাপের তীব্রতার পরিমাণকে উষ্ণতা বা তাপমাত্রা বলা হয়। এটা যে সূর্যরশ্মির তাপীয় ফল, প্রতিবাদ অনুবাদ ঢাল। প্রতিবাদ অনুবাদ ঢাল মানে এরকম যে মানলাম সূর্যটা এখানে আছে আর সূর্যটা এইদিকে পাচ্ছে, তাই এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, এটা হচ্ছে অনুবাদ। তো সূর্য যদি প্রতিবাদ ঢালে কিন্তু কি হবে, উষ্ণতার পরিমাণটা বেশি হবে, কারণ লম্বভাবে কিরণ দেবে। আর এইদিকে অনুবাদ ঢালে কিন্তু লম্বভাবে কিরণ দেবে না, সুতরাং ওই জায়গায় টেম্পারেচারটা কম হবে, ঠিক আছে। যেমন আমাদের হিমালয় পর্বত আছে না, আমরা উত্তর গোলা, এটা কিন্তু মানলাম এরকম, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা কিন্তু লজিক আছে একটা। নিরক্ষরেখার উপর সূর্যটা থাকে, সূর্যটাকে আমরা নিরক্ষরেখার উপর তুলি। এদিকে হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এদিকে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে একটা যদি এরকম পাহাড় থাকে, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারের এই পাহাড়টার কোন দিকে, তাহলে দক্ষিণমুখী ঢালে তাপমাত্রা সব থেকে বেশি হবে। উত্তরমুখী ঢালটা কিন্তু তার অনুপাত হয়ে যায় সূর্যটা, এই জন্য দিয়ে কিন্তু কম হবে। সেই কারণেই আমাদের যে হিমালয়ান মাউন্টেন আছে, হিমালয়ান মাউন্টেনের যদি এই পারে অর্থাৎ দক্ষিণের দেশগুলোকে আমরা খেয়াল করি, যেমন আমাদের ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এগুলো আছে, তো এখানকার টেম্পারেচার কিন্তু অনেক বেশি হয়। কিন্তু আমরা যদি তার বিপরীত দিকে যেমন চায়না আছে, তো সেই জায়গার টেম্পারেচার কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়, ঠিক আছে। আবার আবার দক্ষিণ গোলার্ধে যদি একটা পাহাড় থাকে এরকম করে, তাহলে দক্ষিণ গোলার্ধের পাহাড়টার উত্তরমুখী ঢালটা সব থেকে বেশি টেম্পারেচার হবে, দক্ষিণমুখী ঢালটা কম হবে। তারপর আছে আবহমণ্ডলের স্বচ্ছতা, সৌর ধ্রুবক, গ্রিন হাউস গ্যাস, এগুলো জিনিস তো সোজা আগেরটার মতো। প্রসেস অফ হিটিং অ্যাটমসফিয়ার, কোন কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, এখান থেকে কোশ্চিন খুব আসে। একটা হচ্ছে অ্যাবজার্পশন, যার বাংলা অর্থ হচ্ছে শোষণ, বাংলাগুলো লিখে দিয়েছে এখানে, হ্যাঁ। শোষণ মানে কি, বায়ুমণ্ডলের উপাদান দ্বারা সরাসরি তাপমাত্রার শোষণ। পৃথিবী আসলো এরকম, সূর্য উঠলো, সূর্যের যে তাপটা আসলো, তাপটা এসে কোথাও পড়লো এবং সরাসরি ডিরেক্ট শোষণ করে দিবে, ঠিক আছে। ডিরেক্ট যখন শোষণ হবে সেটাকে বলা হয় শোষণ আর কি, অ্যাবজার্পশন বলে। তারপর যে রেডিয়েশন, রেডিয়েশন কি, কোনো মাধ্যম ছাড়া, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই মানে এই কয়েকটা টার্ম, কোনো মাধ্যম ব্যতীত যখন তাপ কি হয়, মানে মানলাম এটা একটা কোনো একটা কিছু আছে, মানলাম লোহার টুকরো আছে, এবার এখানে একটা সূর্য, তো সূর্য থেকে ডিরেক্ট এরকম তাপ এসে এটা উত্তপ্ত হয়ে গেল, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো রেডিয়েশন, কারণ এখানে কোনো মাধ্যম নেই। বায়ুমণ্ডলটা অনেকে যদিও মাধ্যম বলে, কিন্তু বায়ুমণ্ডলটাকে এখানে আমরা মাধ্যম ধরবো না, ওর পথ হয়ে গেছে, ঠিক আছে। তো যখন কোনো মাধ্যম ছাড়াই কোনো বস্তু উত্তপ্ত হবে, তখন তাকে বলা হয় রেডিয়েশন, ঠিক আছে। কন্ডাকশন কি, বস্তুর অণুগুলির মধ্য দিয়ে, যখন বস্তুর অণুগুলির মধ্য দিয়ে মানে এরকম, আমরা যখন রান্না করি না, তো আমাদের যে খুন্তিটা থাকে, তো খুন্তিটার এক প্রান্ত তো কড়াইয়ের মধ্যে থাকে, তো ওটা আহ, ওখানে তো তাপ পাচ্ছে, কিন্তু এই প্রান্তটা তো কোথাও থাকে না, তাই এই প্রান্তটা কেন গরম হয়ে যায়, কারণ হচ্ছে এই যে তাপটা আছে কড়াইয়ের মধ্যে যে অংশটা থাকে, সেই তাপটা ধীরে ধীরে অণুগুলোর মধ্য দিয়ে কিন্তু এদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে। তো ধীরে ধীরে এরকম করে এদিকে ছড়িয়ে যাচ্ছে,
তখন এই দিকটা গরম হয়ে যাচ্ছে। তো এই খন্তিটা যে গরম হচ্ছে, এটা কিন্তু কোন প্রক্রিয়া হচ্ছে? এটা কিন্তু কন্ডাকশন প্রক্রিয়া, অণুগুলির মধ্য দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে। নেক্সট আছে কনভেকশন। কনভেকশন কি? বস্তু সমূহের সরণের মাধ্যমে। কিরকম বস্তু সমূহের সরণ? মানলাম এখানে একটা গরম জল ফেললাম। এবার এই গরম জলটা ধীরে ধীরে এদিকে চলে গেল গড়িয়ে। তো গরম জলটা এদিকে চলে গেল। এবার এই গরম জলটা আগে এখানে ছিল, পুরো গরম জলটা যেদিকে যাচ্ছে সেদিকে হয়ে যাচ্ছে। আগে জাস্ট বস্তুর আগে কি আগেটা যেটা বললাম ওটা কিন্তু জাস্ট অণুগুলোর মধ্য দিয়ে গেল, আগুনটাই কিন্তু ওইদিকে যায়নি। এখানে হচ্ছে আগুনটাই চলে যাচ্ছে, টেম্পারেচারটাই পুরোপুরি সরে চলে যাচ্ছে। তো যে বস্তুটা গরম সেই বস্তুটাই যদি ওইদিকে সরে চলে যায়, তাহলে যেদিক দিয়ে যাবে সেই দিকেই কিন্তু টেম্পারেচার এরকম হয়ে যাবে। ঠিক আছে। যেমন ব্যাপারটা হচ্ছে হিটার, শীতকালে যে আমরা ঘরের মধ্যে হিটার চালাই, হিটারটা কিন্তু কনভেকশন বা অ্যাডভেকশন প্রক্রিয়ায় কাজ করে। ঠিক আছে, কারণ হিটার থেকে যে তাপটা জেনারেট হয় তাপটাই কিন্তু চলে আসে আমাদের। ঠিক আছে। তারপরে হচ্ছে, তো এটা এটা কিন্তু একটা ব্যাপার আছে যে বস্তু সময়ের সরণের মাধ্যমে তাপমাত্রার বস্তু সময়ের সরণ হবে। তাপমাত্রা যদি উল্লম্ব সরণ হয়, মানে এরকম উপর দিকে কিংবা নিচের দিকে যদি এরকম করে সরণ হয়, তাহলে সেটাকে আমরা কনভেকশন বলি। কিন্তু যদি পাশাপাশি সরণ হয়, বস্তু সময়ের সরণের মাধ্যমে তাপমাত্রার অনুভূমিক যদি সরণ হয়, তখন সেটাকে আবার অ্যাডভেকশন। এগুলা না, যাকে বাংলায় পরিচালন বলে, এগুলো না আমার মনে হয় দুটাকেই পরিচালন বলে যেমন এখানে। ঠিক আছে। এগুলো আমার মনে হয় ইংলিশেই মনে রাখা ভালো, বাংলায় বেশি কনফিউশন হবে। ঠিক আছে। আর যে কোনো পরীক্ষায় তো বাংলার পাশাপাশি ইংলিশও কোশ্চেন থাকে, তখন আমরা ইংলিশে টার্মটা দেখে নেব। বাংলায় পড়লে এগুলো কনফিউশন হয়ে যায়। ওই আমি বেশিরভাগ ইংলিশে ওই জন্য পড়ি। ঠিক আছে। তো কনভেকশন মানে হচ্ছে বস্তু সময়ের অনুভূমিক, এই সরি উল্লম্ব। আর অ্যাডভেকশন মানে হচ্ছে অনুভূমিক। ঠিক আছে। তারপরে একটা আছে এক্সপেনশন এন্ড কম্প্রেশন। আমরা কি পড়ছি যে বায়ুমণ্ডল কি কি প্রক্রিয়া উত্তপ্ত হয়। তো কতগুলো প্রক্রিয়া দেখলাম। এবার আমরা দেখবো এক্সপেনশন আর কম্প্রেশন মানে কি। এক্সপ্রেশন এক্সপেনশন কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া এরকম করে, মানে হচ্ছে, মানে ধর এই জায়গায় আছে, তো এই আগুনটা কতটা জায়গায় ছড়িয়ে গেল, তাহলে এটা এক্সপ্যান্ড হলো আর কি, এক্সপেনশন হলো। আর কম্প্রেশন মানে আগে বড় জায়গায় ছিল, এখন অল্প জায়গায় চলে আসে। তাহলে আমার লজিক হচ্ছে, মানে আমরা এরকম জানি যে মানলাম এই জায়গায় আগুনটা এই জায়গায় আছে, এইটুকু জায়গায় ছিল আগে। এবার আগুনটা আমরা কি করলাম, ধীরে ধীরে বাইরে নিয়ে চলে আসলাম এরকম। ঠিক আছে। তো বড় জায়গায় যখন ছড়িয়ে যাবে, তখন আগুনের এইটুকু পরিমাণ অনেকটা জায়গায় ছড়িয়ে গেল, তখন কি হবে? তখন তাপমাত্রার পরিমাণটা কমে যাবে, তাই না? অনেকটা জায়গায় যখন ছড়িয়ে যাবে। আবার যদি এটা উল্টা হয় এরকম করে যে অনেকটা জায়গায় আগে ছিল, এবার কি হচ্ছে, তাকে আমরা একটা ছোট্ট জায়গায় এসে নিয়ে চলে আসলাম, তখন কি হবে এই জায়গাটা, তখন এই জায়গাটা টেম্পারেচারটা বেড়ে যাবে। তাহলে কম্প্রেশনের ফলে টেম্পারেচার বাড়ে, আর এক্সপেনশনের ফলে টেম্পারেচার কমে, এটা যাতে মনে থাকে। ঠিক আছে। এবার আমরা জানি যে বায়ুমণ্ডলের নিচের দিকে কিন্তু অনেক টেম্পারেচার থাকে। ঠিক আছে। আর উপরের দিকে ট্রোপোস্ফিয়ারের কথাই বলছি আমি, উপরের দিকে কিন্তু টেম্পারেচার কম থাকে। তখন যখন কোনো উষ্ণ একটা বস্তু ধীরে ধীরে এরকম করে উপরের দিকে ওঠে, তখন কি হয়, তাড়াতাড়ি ছড়িয়ে পড়ার অনেক জায়গা আছে, তাকে শোষণ করার জায়গা প্রচুর, বিস্তার অনেক। ওই জন্য কি হয়, এক্সপেনশন হয়। বায়ু যখন নিচ থেকে উপরের দিকে যায়, তখন বায়ুটার হয় এক্সপেনশন, মানে প্রসার হয়। কিন্তু বায়ুটা যদি কোনো কারণে নিচের দিকে নামতে থাকে, তখন বায়ুটার কি হয়, কম্প্রেশন হয়। ঠিক আছে। তো ওই জন্য এখানে কয়েকটা লাইন লেখা আছে, এই দুটো কথা যদি আমার কেউ বুঝতে পারে ভালো করে, তাহলে এই টপিকটা বুঝতে পারবে। তো বায়ু যত উপরে ওঠে ততই প্রসারিত হয়। ঠিক আছে। এবং বায়ুর উষ্ণতা হ্রাস পায়, তো প্রসারিত হলে হ্রাস পাবে। একে অ্যাডিয়াবেটিক শীতলীকরণ বলে। এটা খুব পরীক্ষা আসে যে অ্যাডিয়াবেটিক কুলিং কি। অ্যাডিয়াবেটিক কুলিং এটাই, যে বায়ু যখন ধীরে ধীরে উপরের দিকে ওঠে, তখন কি হয়, বায়ুটা মানে ছড়িয়ে যায় চারিদিকে, এবং চারিদিকে ছড়িয়ে গেলে টেম্পারেচার কমে যায়, তাকে বলা হয় অ্যাডিয়াবেটিক কুলিং। যার রেট হচ্ছে 10 ডিগ্রি সি/কিলোমিটার। ঠিক আছে। আমি বলেছিলাম না এর আগে 6.5 ওটা, তো এটা হচ্ছে 10 ডিগ্রি করে। ঠিক আছে। তো বায়ু যখন নিচে নামে, এবার বায়ুটা যখন নিচের দিকে নামে, তখন কি হবে, তা সংকুচিত হয়, এবং ওই বায়ুর উষ্ণতা বাড়তে থাকে। তো বায়ুর উষ্ণতা বাড়তে থাকে, একে বলা হয় অ্যাডিয়াবেটিক হিটিং। ঠিক আছে। উত্তপ্তিকরণ প্রক্রিয়া। তো অ্যাডিয়াবেটিক হিটিংটাও 10 ডিগ্রি হবে, কিন্তু এখানে তাপমাত্রা বাড়বে, আর উপরের দিকে উঠে তাপমাত্রা কমবে 10 ডিগ্রি করে। এটাই মানে ব্যাপার। এবার আরেকটা আছে লেটেন হিট। তো লেটেন হিট হচ্ছে, লেটেন হিট শব্দের অর্থ আছে একটা, যেটার নাম হচ্ছে লুকিয়ে থাকা তাপ। লেটেন হিট শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে থাকা তাপ। হ্যাঁ, লিন তাপ যাকে বলি বাংলা। লিন তাপ শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে থাকা তাপ। কিরকম ব্যাপারটা, যে জলীয় বাষ্প যখন থাকে না, তো জলীয় বাষ্পের মধ্যে একটা তাপ থাকে, টেম্পারেচার থাকে আর কি। যে টেম্পারেচার খারাপ, ওই জন্যই তো সে হালকা হয়ে উপরের দিকে উঠে। তো যত সে উপরের দিকে যেতে চায়, তত কিন্তু এই যে এক্সপেনশনের কারণে বা অ্যাডিয়াবেটিক কুলিং এর কারণে সে ঠান্ডা হতে থাকে, কারণ উপরের দিকটায় টেম্পারেচারটা ছড়িয়ে যায়, তার যে টেম্পারেচারটা অনেকে ভাগ করে না এরকম আর কি। তো যখন ঠান্ডা হতে থাকে, তখন একটা সময় এরকম হয় যে তার মধ্যে যে পরিমাণ তাপ ছিল, সেই তাপটা পুরোপুরি তার থেকে বেরিয়ে যায়। ঠিক আছে। ওই জন্য বলেছে লিন তাপ ত্যাগ করেছে। তার মানে তার মধ্যে যে লুকিয়ে থাকা একটা টেম্পারেচার ছিল জলীয় বাষ্পের মধ্যে, সেটা ত্যাগ করেছে। আর যখনই তাপমাত্রা ত্যাগ করে, তখনই তাকে আমরা কি বলবো, ঘনীভবন বলবো। ঠিক আছে। জলীয় বাষ্প থেকে ঘনীভূত হয় এরকম বলি না, তো ঘনীভবন তখনই কিন্তু। ঘনীভবন, মেঘ, এগুলো পড়বো আমরা পরে, তখন আরো বুঝতে পারবো। তো লিন তাপ শব্দের অর্থ হচ্ছে এটাই, লুকিয়ে থাকা তাপ। জল বাষ্পীভূত হলে সৌরের তাপের প্রয়োজন, মানে
তাপ ছাড়া তো উপরের দিকে যাবে না, তাপ তো হালকা করে কোনো জিনিস। তো এই তাপ বায়ুমণ্ডলে লিন তাপ রূপে অবস্থান করে, বায়ুমণ্ডলে একটা লিন তাপ রূপে থাকে। পরবর্তীকালে জলীয় বাষ্প লিন তাপ ত্যাগ করে ঘনীভবন ঘটালে, যেটা আমি বললাম, সেই লিন তাপ বায়ুর সাথে মিশে উষ্ণতা বৃদ্ধি করে, উপরের দিকে টেম্পারেচারটা তখন বেড়ে যায়। তো লিন তাপ ত্যাগ করার জন্য কিন্তু ধীরে ধীরে উপরের দিকে টেম্পারেচারটা বাড়তে থাকে, ঠিক আছে। তো লিন তাপ শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে থাকা তাপ। এই টপিকটা আমাদের শেষ হলো। এবার আছে আর একটা টপিক, যেটা নাম হচ্ছে হরাইজন্টাল এন্ড, আচ্ছা ওরই একটা পার্ট, হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। তো হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার মানে হচ্ছে গোলার্ধ অনুসারে কেমন করে টেম্পারেচারটা সরে যায়। তো এখান থেকে কয়েকটা কোশ্চেন আসে, এগুলা থেকেই পরীক্ষা দেয়, যদি পরীক্ষা আসে তো এগুলা থেকেই আসবে, ঠিক আছে। তো কি কি আছে, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় দেখা যায়? তো ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চল। নিরক্ষরেখায় কিন্তু নিরক্ষরেখায় কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় ঠিকই, অনেকে জানে না, হয়তো অনেকে জানে এই টপিক ব্যাপারটা, কিন্তু নিরক্ষরেখায় কিন্তু অত তাপমাত্রা নেই। তাপমাত্রা বেশি কোথায় আছে? তাপমাত্রা বেশি আছে কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখা, এই অংশে আর এই অংশে। এই জন্য আমরা যদি দেখি খেয়াল করে গোটা ওয়ার্ল্ডের ম্যাপ, তাহলে বেশিরভাগ মরুভূমিগুলো কিন্তু হয় কর্কট ক্রান্তি রেখা নাহলে এই মকর ক্রান্তি রেখার মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। কোনো মরুভূমি এরকম নেই যে নিরক্ষরেখায় তো টেম্পারেচার বেশি, নিরক্ষরেখায় কোনো মরুভূমি নেই। তো এই জায়গায় টেম্পারেচার বেশি হওয়ার কারণ কি? আর এই আগে আমি নিরক্ষরেখায় কেন টেম্পারেচার কম, এত সূর্যরশ্মি পড়ছে তাও কম কেন? কারণ নিরক্ষরেখার একটা বৈশিষ্ট্য আছে যে প্রতিদিন বিকাল 4টার সময় বৃষ্টিপাত হয়ে যাবে। তো বৃষ্টিপাত হলে আবার এরিয়াটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই যে জায়গাটা কর্কট ক্রান্তি আর এই যে জায়গাটা মকর ক্রান্তি, এখানে বিরাজ করে উচ্চ চাপ, ঠিক আছে। কি বিরাজ করে? উচ্চ চাপ। যে কারণে এখানকার বায়ুগুলো সরাসরি এদিকে চলে যায়, নাহলে ওদিকে চলে যায়, ঠিক আছে, আবার এদিকে চলে যায়, এরকম করে চলে যায়। ফলে এই জায়গাটা কিন্তু সব সময় কিন্তু উষ্ণ থাকে যায় এরকম। এই জন্য বেশিরভাগ মরুভূমিগুলো কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাই। এই টপিকগুলো আরো পড়বো নিচের দিকে, হ্যাঁ, তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এখন না বুঝতে হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে, সব থেকে তাপ বেশি হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় আশেপাশের অঞ্চলটাকে উপক্রান্তীয়। সর্বনিম্ন তাপমাত্রা আছে মেরু আর উপমেরু অঞ্চলে, এটা তো কারো বুঝার মানে বুঝতে অসুবিধা না যে মেরু অঞ্চলে তাপমাত্রা কেন কম, কারণ সূর্যরশ্মি পৌঁছায় না। দৈনিক ও বার্ষিক সর্বোচ্চ তাপমাত্রা। তো দৈনিক যদি সব থেকে বেশি তাপমাত্রা হয় মহাদেশে আর স্থলভাগে, মহাদেশ শব্দের অর্থ হচ্ছে স্থলভাগ, কিন্তু দৈনিক আর বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা থাকে মহাসাগর আর জলভাগ, কারণ জলভাগটা ধীরে ধীরে উত্তপ্ত হয়, ঠিক আছে। যদি বলে দৈনিক সর্বনিম্ন তাপমাত্রা কোথায় বেশি দেখা যায়, মহাদেশ না মহাসাগর? মহাসাগর হবে। কম তাপীয় ঢাল ক্রান্তীয় অঞ্চলে, যেখানে টেম্পারেচার বেশি হবে না সেই জায়গায় তাপীয় ঢালটাও কম, এটা মনে রাখতে হবে। যে জায়গায় টেম্পারেচার বেশি সেই জায়গায় তাপীয় ঢাল বেশি কম আর কি। তো ক্রান্তীয় অঞ্চলে কম। এবার হচ্ছে বেশি তাপীয় ঢাল কোন জায়গায় হবে? যে জায়গায় টেম্পারেচার বেশি, মধ্য আর উচ্চ অক্ষাংশে 90 ডিগ্রি কাছাকাছি। তারপরে এখান থেকে একটা কোশ্চিন আসে, যে কোশ্চিনটা থেকে নেট পরীক্ষা অনেকবার কোশ্চিন দিয়েছে, ঠিক আছে। এবারও আসতে পারে এই কোশ্চিনটা। আগে আমি প্রথম যেদিন কোশ্চিনটা দেখি না তখন আমার মাথাটা খারাপ হয়ে যায় যে এটা আবার কেমন কোশ্চিন। এখন আমি লজিকটা বুঝতে পারি এবং কোশ্চিনটা বুঝতে পারি। তাপমাত্রা কম মহাদেশের পশ্চিম প্রান্ত। একটা যে মহাদেশ আছে, মানলাম এটা একটা মহাদেশ, কি মহাদেশ এটা? তো এটা ধরলাম আমরা সাউথ আমেরিকা, ঠিক আছে। তো সাউথ আমেরিকার কাজ। তো এই যে মহাদেশের পশ্চিম মানে এদিকে, এদিকে পশ্চিম, এদিকে পূর্ব। তো মহাদেশের এই যে পশ্চিম দিকটা, এই দিকটা টেম্পারেচার কম, ঠিক আছে। আর এই দিকটা যেটা আছে এদিকে টেম্পারেচার বেশি। কেন বেশি হবে? তো কেন বেশি হবে, আমাদের ওসিনোগ্রাফিতে চলে যেতে হবে। এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের এদিকে কি আছে? প্রশান্ত মহাসাগর আছে, ঠিক আছে। তো প্রশান্ত মহাসাগর, তো প্রশান্ত মহাসাগর থেকে নিচের দিকে একটা এরকম করে স্রোত আছে, নিচ থেকে যেটা যায় সুমেরু স্রোত, সরি কুমেরু স্রোত। তো কুমেরু স্রোতটা এরকম করে যায় এদিকে। তারপরে এই যে আহ, এখানে একটা মেরু বায়ু আছে, মেরু বায়ুর কারণে সে পূর্ব দিকে বেঁকে যায়, ঠিক আছে। বেঁকে গিয়ে মহাদেশ বরাবর এরকম করে প্রবাহিত হয়। তো মহাদেশ বরাবর যখন প্রবাহিত হয় তখন সেই স্রোতটা কি থাকে? শীতল স্রোত থাকে, শীতল স্রোত। তো মহাদেশের পূর্ব বরাবর শীতল স্রোত আছে। নিরক্ষরেখায় যায়, নিরক্ষরেখায় উষ্ণ হয়ে যায়, উষ্ণ হয়ে এদিকে চলে যায়। আবার এই পশ্চিম বরাবর যখন এরকম যায় না এদিক বরাবর, তখন এখানে আবার উষ্ণ স্রোত। মানে এক কথায় মহাদেশের এই প্রান্তগুলোতে শীতল স্রোতগুলো থাকে, আর মহাদেশের এই প্রান্তগুলোতে উষ্ণ স্রোতগুলো থাকে। কেউ খেয়াল করলে দেখবে, বা যখন আমি পড়াবো না ওসিনোগ্রাফি, তখন আরো ভালো করে বোঝা যাবে। বা এমনি কেউ যদি জানে সে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই তো, যে কোনো মহাসাগরের পশ্চিম প্রান্তে কিংবা মহাদেশের পূর্ব প্রান্তে একটাই জিনিস, এই দিকে কিন্তু উষ্ণ স্রোতগুলো অবস্থান করছে। আবার এই স্রোতটা উষ্ণ যখন এদিকে আসলো, এদিকে এসে আবার শীতল হয়ে যায়। তার মানে ঘুরে ফিরে ওই একই লজিক, যে মহাদেশের পশ্চিম প্রান্ত কিংবা মহাসাগরের পূর্ব প্রান্ত শীতল সমুদ্র স্রোতগুলো অবস্থান করায় এই দিকটা কিন্তু কি হয়? উষ্ণতা কম হয়। আর এই দিকটাতে কিন্তু উষ্ণতা বেশি। তো তাপমাত্রা সাধারণত বেশি মহাদেশের পূর্ব প্রান্ত। এরকম করে মনে রাখতে হবে। এটা মহাদেশের বদলে অনেক সময় কি দিয়ে দিতে পারে? মহাসাগরও দিতে পারে। তো মহাসাগর হলে আবার মহাসাগরের পার্সপেক্টিভে ধরতে হবে। তো মহাসাগরের পূর্ব দিকে হচ্ছে, মহাসাগরের পূর্ব দিকে হচ্ছে কম তাপমাত্রা হবে, আর পশ্চিম দিকে হচ্ছে বেশি তাপমাত্রা। তো একটু ভাবলেই হয়ে যায় এটা। তাপমাত্রার ঢাল কম, তো মহাদেশের পূর্ব প্রান্তে আমি আগেই বললাম যে জায়গায় টেম্পারেচার বেশি সে জায়গায় ঢাল কম।
আর যে জায়গায় টেম্পারেচার কম সে জায়গায় ঢাল বেশি, তো ওই হিসাবে লেখা আছে। তো উষ্ণতম গোলার্ধ উত্তর গোলার্ধ, এটা তো উত্তর গোলার্ধে যেহেতু ল্যান্ড মাস বেশি আছে, স্থলভাগ, তো স্থলভাগ উষ্ণতাটাকে ধরে রাখে, তাই না? আর জলভাগের মধ্যে তো ওরকম দূষণ টুষণ কিছু নেই, জলভাগে কি বিল্ডিং আছে, বড় বড় অট্টালিকা, তো জলভাগ ওই জন্য জলটাকে এই উষ্ণতাকে ধরে রাখতে পারে না, ওই জন্য দক্ষিণ গোলার্ধকে বলা হয় শীতলতম গোলার্ধ। সমষ্ম রেখাগুলি অনিয়মিত। সমষ্ম রেখা কাকে বলে? সমান উষ্ণতাযুক্ত রেখা। তো সমান উষ্ণতাযুক্ত রেখাগুলো দক্ষিণ গোলার্ধে অনিয়মিত, কারণ দক্ষিণ গোলার্ধে মাঝে মাঝে স্থলভাগ আছে, মাঝে মাঝে জলভাগ আছে, স্থলভাগ আছে জলভাগ আছে। যেখানে স্থলভাগ ওখানে একদম উপরের দিকে চলে গেছে টেম্পারেচার বেশি হওয়ার কারণে, জলভাগের দিকে আবার নিচের দিকে নেমে গেছে টেম্পারেচার কম হওয়ার কারণে। কিন্তু দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বেশিরভাগই যেহেতু জলভাগ আছে, সেহেতু দক্ষিণ গোলার্ধে সমষ্ম রেখাগুলো কিন্তু নিয়মিত, মানে একটানা বিস্তৃত, আঁকা বাঁকা সেরকম নেই। ঠিক আছে? কঠিন লাগছে কি? কঠিন নয় কিন্তু, যেহেতু ক্লাইমেট একটা সায়েন্সের মতো, তো বুঝে বুঝে পড়লেই কিন্তু মনে থাকবে, মুখস্থ করলে তো গোলমাল লেগে যাবে পরীক্ষা। তো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, তো 1 কিলোমিটার উপরের দিকে যখন আমরা উঠি তখন 6.5, এর আগে ছিল 6.4, ঠিক আছে? তো 6.5 6.4 দুটাই কোনো কোনো বইয়ে আছে, তো মনে রেখে দেবো। 6.5 ডিগ্রি সেলসিয়াস বা 4 ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে, এটা আমরা জানি। তাপমাত্রা স্বাভাবিক হ্রাস, অর্থাৎ এই যে কি বলে যে 6.5 ডিগ্রি করে যেটা কমছে, অনুভূমিক তাপমাত্রা হ্রাসের থেকে, অনুভূমিক মানে এই যে পাশাপাশি তাপমাত্রা হ্রাসের থেকে কিন্তু 1000 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে? অর্থাৎ অনুভূমিক ভাবে তাপমাত্রা যে যতটা কমে, তার থেকে বেশি কমে হচ্ছে উল্লম্ব ভাবে গেলে, কারণ উল্লম্ব উপরের দিকে তো পুরোটাই ঠান্ডা হয়ে আছে, আমি বললাম না যে ওই জায়গায় বায়ুটা এক্সপেনশন হয়ে যাচ্ছে। আর পাশাপাশি কেমন করে যাবে? পাশাপাশি মানে তো এদিকে উষ্ণ এদিকে উষ্ণ, তো টেম্পারেচার কেউ নিবেই না, এরকম আর কি। তো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে এত মিলিবার করে 600 ফুটে। ঠিক আছে? আর বায়ুর চাপ সব থেকে বেশি ট্রোপোস্ফিয়ারে, ট্রোপোস্ফিয়ারে সব থেকে বায়ুর চাপ বেশি, আর বায়ুর ঘনত্ব ওই জন্য ট্রোপোস্ফিয়ারে সব থেকে। তো এতগুলো ছিল আজকে, কটা বাজে? আজকে তাহলে থাকুক এতটা, কালকে এগুলা পড়াই দেবো। ঠিক আছে? আমার তো মনে হচ্ছে সপ্তাহে একদিন পড়াই দিই, কিন্তু ওরকম করলে হবে, কালকে একটু বেশি পড়াই দেবো, আজকে যেহেতু আমরা শুরু করলাম। এটা না 4 দিন লাগবে, মানে কালকে। হুম। হুম। এটা শেষ করতে 4 দিন বা 5 দিন এরকম লাগবে। কিন্তু ওই যে